আচ্ছা, আজকে হচ্ছে আমরা শুরু করব হচ্ছে এক্সপেরিমেন্ট 6। তো সবাই কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছি ঠিকমতো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। তো এক্সপেরিমেন্ট 6 টা হচ্ছে ইউনিট ওয়েট অ্যান্ড ভয়েডস ইন এগ্রিগেট। দ্যাট মিনস আমরা হচ্ছে একটা এগ্রিগেটের ইউনিট ওয়েট আর ভয়েড গুলা হচ্ছে মেইনলি এখানে কাউন্ট ডাউন করব। তো আমি ফার্স্টে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা কিন্তু এর আগেও আরো কয়েকটি এক্সপেরিমেন্ট করেছেন এগ্রিগেট নিয়ে। তো এগ্রিগেট জিনিসটা কি? এগ্রিগেট কি আসলে? আমরা কেন এই এগ্রিগেটে ইউনিট ওয়েট ভয়েড বের করব? কি জন্য আসলে? স্যার ম্যাটেরিয়াল না স্যার? হ্যাঁ, আসলে অ্যাগ্রিগেট হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আমরা যে কনক্রিট তৈরি করি, কনক্রিটের জন্য মেইন যে স্ট্রেংথটা আসতেছে সেটা হচ্ছে এই অ্যাগ্রিগেট থেকেই আসতেছে। অ্যাগ্রিগেটটা একটা ভাইটাল ফ্যাক্টর। আর এই অ্যাগ্রিগেট আসলে কি? অ্যাগ্রিগেট হচ্ছে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট, আরেকটা হচ্ছে আমাদের কোর্স অ্যাগ্রিগেট। ঠিক আছে? এখন ফাইন অ্যাগ্রিগেট আর কোর্স অ্যাগ্রিগেট কি? ফাইন অ্যাগ্রিগেট হচ্ছে যেই কোর্স অ্যাগ্রিগেট হচ্ছে যেগুলা হচ্ছে আমাদের সিফ নাম্বার কত? কত নাম্বার সিফ? ৪ নং ৪ সিফ। নাম্বার সিফ। ৪ নাম্বার সিফ ৪ নাম্বার সিফে যেগুলো রিটেইন করবে সেগুলো হচ্ছে আমাদের কোর্স এগ্রিগেট আর যেগুলো পাস থ্রো করবে সেগুলো হচ্ছে ফাইন এগ্রিগেট। এটাই হচ্ছে এগ্রিগেট সম্পর্কে আমাদের একটা নরমাল ডিসকাশন। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে আমরা ২ টা টার্ম এখানে আছে ইউনিট ওয়েট আর ভয়েড। এই ২ টা জিনিস আমরা বের করব। এখন আমি ১ম এ জানতে চাচ্ছি যে ইউনিট ওয়েট কি জিনিস? এই সম্পর্কিত কি আপনাদের কোন ধারণা আছে? ইউনিট ওয়েট অর বাল্ক ডেনসিটি বলতে আমরা কি বুঝি আসলে? আচ্ছা, ইউনিট ওয়েট অথবা বাল্ক ডেনসিটি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা মাস অথবা আ ওয়েট পার ভলিউম। এখন কথা হচ্ছে যে পার ভলিউমে কতটুকু মাস আছে একটা এগ্রিগেটে সেটাকে আমরা বলতেছি ইউনিট ওয়েট অথবা বাল্ক ডেনসিটি। এখন আমার কথা হচ্ছে যে এই ভলিউমটা আসলে আমরা তো এর আগেও দেখেছি যে এখানে ভলিউমের কিছু ক্রাইটেরিয়া আছে। সে ফর সাপোজ এটা হচ্ছে আমাদের একটা এগ্রিগেট পার্টিকেল। সো এগ্রিগেট পার্টিকেল এর মধ্যে কি পারমিয়েবল, ইমপারমিয়েবল পোর থাকে, তাই না? আমরা সবাই জানি। তাই না? পারমিয়েবল, ইমপারমিয়েবল পোল থাকে। সো এই যে একটা এগ্রিগেট, এই টোটাল এগ্রিগেটের যে ভলিউম, ইন্টার পার্টিকেল একটা পার্টিকেলের যে ভলিউম, ইন্টার পার্টিকেল ভলিউম আর এই যে এখানে একটা এগ্রিগেট, সে ফর সাপোজ এখানে আমার আরেকটা এগ্রিগেট, এরকম এগ্রিগেট যদি ২ টা পাশাপাশি এগ্রিগেট থাকে তাহলে কি মাঝখানে কি কিছুটা ফাঁকা জায়গা থাকবে না? সেই ফাঁকা জায়গার যেই ফাঁকা জায়গাগুলোতে কি থাকবে? মেইনলি ফাঁকা জায়গাগুলোতে এয়ার থাকবে। দ্যাট মিনস এই ইন্টার পার্টিকেল ভলিউম, দ্যাট মিনস এই এগ্রিগেটের একটা ভলিউম আর সেই যে এগ্রিগেট গুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাগুলোর যে ভলিউম, সেই টোটাল ভলিউমটাকে আমরা বলতেছি ভলিউম অফ ভয়েড। সরি, মাঝখানের যে ফাঁকা জায়গার যে ভলিউম সেটাকে আমরা বলতেছি ভলিউম অফ ভয়েড। দ্যাট মিনস ইন্টার পার্টিকেল ভলিউম প্লাস ভলিউম অফ ভয়েড সেটাই হচ্ছে আমাদের টোটাল ভলিউম এখানে। ঠিক আছে? সো ইউনিট ওয়েট আমরা যখন বের করতেছি, ইউনিট ওয়েট বা হচ্ছে আমরা বাল্ক ডেনসিটি যখন আমরা বের করতেছি, তখন হচ্ছে আমরা ইন্টার পার্টিকেল ভলিউম, ইন্টার পার্টিকেল ভলিউম মানে কি? এই পারমিয়েবল আর ইমপারমিয়েবল নিয়ে টোটাল যে ভলিউমটা আসবে এগ্রিগেট গুলার, সেই ইন্টার পার্টিকেল ভলিউম প্লাস এই এগ্রিগেট গুলার যখন আমরা একটা জায়গায় অনেকগুলো এগ্রিগেট রাখবো, তখন মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো তৈরি হবে, যে ভয়েড গুলা তৈরি হবে, সেই ভয়েড গুলার ভলিউমের যেই সাম আপ সেটাকে আমরা বলব কি? টোটাল ভলিউম এখানকার ইউনিট ওয়েট বের করার জন্য। এতটুকু কি সবাই বুঝছি? হ্যালো? সবাই কি বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, আমরা জি যদি স্যার। আচ্ছা এখন সে ফর সাপোজ আমরা এখানে অনেকগুলা এগ্রিগেট নিলাম। অনেকগুলা এগ্রিগেট নিলাম। এই এগ্রিগেট গুলো যখন আমরা এখানে এরেঞ্জ করা হবে তখন কি প্রত্যেকটা এগ্রিগেটের মাঝখানে কি কিছু, কিছু ফাঁকা জায়গা তৈরি হবে না? প্রত্যেকটা এগ্রিগেটের মাঝখানে কি ফাঁকা জায়গা তৈরি হবে না? সেই ফাঁকা গুলোকে আমরা বলতেছি ভলিউম অফ ভয়েড। ঠিক আছে? সো আমাদের এখানে এই ইউনিট ওয়েট এর জন্য হচ্ছে আমরা এই ভলিউম বলতে আমরা এই অংশটুকু এই ভলিউমটাকে বুঝাচ্ছি। দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা পার্টিকেলের ইন্টার পার্টিকেলের যে ভলিউম সেটার সাথে সাম আপ হচ্ছে আমাদের যেই
এই যে পার্টিকেল গুলার মাঝখানে অ্যাগ্রিগেট গুলোর মাঝখানে যে ভয়েডটা থাকতেছে সেই ভয়েডের যে ভলিউম সেগুলোর সাম আপ করে টোটাল যে ভলিউমটা পাচ্ছি সেই ভলিউম। দ্যাট মিনস আমাদের এই যে অ্যাগ্রিগেটের মাস বা অ্যাগ্রিগেটের যে ওয়েট থাকবে সেটাকে আমরা ভাগ করবো এই টোটাল ভলিউম দিয়ে, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইউনিট ওয়েট। আর ভয়েড বলতে আমরা কি বুঝবো? ভয়েড বলতে বুঝবো এই যে অ্যাগ্রিগেট গুলা, এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, এই যে অ্যাগ্রিগেট গুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাগুলোতে যে এয়ার ছিল আমরা বলতেছিলাম সেই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলতেছি ভলিউম অফ ভয়েড। ঠিক আছে? সো এই ভয়েড বলতে আমরা মেইনলি এই ভয়েড গুলাকেই বুঝতেছি। এখানে কোনো পারমিয়েবল অথবা ইমপারমিয়েবল পোরের যে ভয়েড সেগুলো আমরা কনসিডারেশন আনতেছি না। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে আমি কেন ইউনিট ওয়েট আনবো? আমার কেন ইউনিট ওয়েটটা ক্যালকুলেট করে আমি এক্সপেরিমেন্ট করতেছি? কারণটা কি? কেন আমাদের ইউনিট ওয়েটটা ক্যালকুলেট করা লাগতেছে? কি দরকার আমাদের ইউনিট ওয়েট ক্যালকুলেট করা একটা এগ্রিগেটের জন্য? আচ্ছা, আমরা যখন কনক্রিট মিক্স ডিজাইন করি, কনক্রিট মিক্স ডিজাইনের সময় তো আমরা যদি কোনো একটা এগ্রিগেটের যদি ভলিউম জানি আর হচ্ছে ইউনিট ওয়েট জানি, তাহলে সেটাকে কি আমরা কতটুকু মাস সেটা আমরা কনভার্ট করে ফেলতে পারতেছি। দ্যাট মিনস মাস অথবা ভলিউমের কোনো একটাতে কনভার্সন করার জন্যই দ্যাট মিনস আমাদের ইউনিট ওয়েটটা দরকার হচ্ছে। এইজন্যই আমরা মেইনলি ইউনিট ওয়েট অফ এগ্রিগেটটা বের করে থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমরা যে এগ্রিগেট গুলা, এখানে যে আমরা এগ্রিগেট গুলা নিচ্ছি, এই এগ্রিগেট গুলার যে ইউনিট ওয়েট বা বাল্ক ডেনসিটি যেটা বলতেছি, সেই বাল্ক ডেনসিটিটা কিন্তু আমাদের এগ্রিগেট গুলার যে কতটুকু স্ট্রেংথ সেই জিনিসটাও নির্দেশ করতেছে। সেই জিনিসটা আমরা একটু পরবর্তীতে দেখব। যে এগ্রিগেটে যত বেশি ইউনিট ওয়েট তত বেশি কি বুঝবো? তার তার মধ্যে এই যে সে ফর সাপোজ এগ্রিগেট গুলোর মধ্যে যদি আমার ইউনিট ওয়েট বেশি হয় তাহলে বুঝবো কি? তাহলে দেখেন, ইউনিট ওয়েট বেশি এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে কখন? যখন আমার ডিনোমিনেটর কম হবে, তাই তো? বোঝা যাচ্ছে কথা? আমার এই গামার এই যে মানে ইউনিট ওয়েট এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে কখন? যখন এই ডিনোমিনেটরটা আমার হচ্ছে মিনিমাম হবে। এই ডিনোমিনেটর মিনিমাম হতে পারে কখন? যখন আমাদের এই যে ভয়েড এর ভলিউমটা মিনিমাম হবে। দ্যাট মিনস আমাদের যে এগ্রিগেট গুলো যখন এরেঞ্জ করা হবে, এগ্রিগেট গুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা থাকবে সেই ফাঁকা জায়গাগুলো যখন কম থাকবে তখনই কিন্তু আমাদের ইউনিট ওয়েটটা বেশি আসবে। বুঝা গেছে বিষয়গুলো যা এতক্ষণ পড়িয়েছি? জি স্যার। আচ্ছা। সো এখানে কিছুই না, এখানে জিনিসগুলো খুবই সিম্পল। এই টেস্টটা যদি আপনারা ল্যাবে করতেন, ল্যাবে গেলেও হয়তোবা দেখতেন যে খুব সিম্পল একটা টেস্ট, আহামরি কিছুই না। আমরা জাস্ট খালি ওয়েট নিতাম আর হচ্ছে ক্যালকুলেটর টিপে আমরা মেজারটা করে নিতাম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কতগুলো মেজার জার ইউজ করব। এই জারগুলো দিয়ে মেইনলি হচ্ছে মেজারমেন্ট করা হবে ইউনিট ওয়েট আর ভয়েড। সো আমরা এটা পরবর্তীতে দেখছি। তো আমরা এখন আমাদের অবজেক্টিভে চলে যাই। আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা অবজেক্টিভ থাকে। আমরা যে এই টেস্টটা করতেছি এই টেস্টটারও কিন্তু একটা অবজেক্টিভ আছে, তাই না? কারণ কি? আপনারা এই যে এখানে আসানুল্লাহতে ভর্তি হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, কারণ কি? কারণ হচ্ছে আপনি অ্যাজ এ ফিউচার হিসেবে একটা ভালো সিভিল ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন, তাই না? সো আমাদের যে এখানকার টেস্টটা সেই টেস্টেরও কিন্তু একটা অবজেক্টিভ থাকবে। অবজেক্টিভটা হচ্ছে আমরা ডিটারমাইন দ্য ইউনিট ওয়েট এন্ড দ্য ভয়েড অফ স্যাম্পল অফ কোর্স, ফাইন এন্ড মিক্স এগ্রিগেট। আচ্ছা, এখন আমাকে বলেন আমরা মিক্স এগ্রিগেট বলতে আসলে কি বুঝাই বলেন তো? মিক্সড এগ্রিগেট আসলে কি জিনিস? আচ্ছা, মিক্স এগ্রিগেট বলতে বোঝাচ্ছে যে সে ফর সাপোজ আমরা এমন একটা এগ্রিগেট নিলাম যেখানে কোর্স এগ্রিগেটও থাকবে, ফাইন এগ্রিগেটও থাকবে, সেটাই হচ্ছে আমাদের মিক্স এগ্রিগেট। ঠিক আছে? সো আমরা হচ্ছে এখানকার এই টেস্টের যে আমাদের মেইন অবজেক্টিভ সেটা হচ্ছে আমরা ইউনিট ওয়েট বের করব আর হচ্ছে ভয়েড বের করব। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। কোন এগ্রিগেটের জন্য? কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট আর হচ্ছে মিক্স এগ্রিগেটের জন্য। সো আমরা ল্যাবে মেইনলি হচ্ছে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের জন্যই মেইনলি বের করব। মিক্স এগ্রিগেটটা বের করব না, চাইলেও বের করা যায় মিক্স এগ্রিগেট। এটা কোনো মানে কঠিন বিষয় না। মিক্স এগ্রিগেটের জন্য দেখা যাবে যে আমাদের ইউনিট ওয়েটের ভ্যালু নরমালের তুলনায় অনেক বেশি আসবে। কারণ কি? মিক্স এগ্রিগেটে কিন্তু ওই যে মাঝখানে যে ভয়েড গুলা কিন্তু ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে? কিভাবে? সে ফর সাপোজ আমাদের এগুলো হচ্ছে কোর্স আর পার্টিকেল। কোর্স এগ্রিগেট গুলা যখন আমরা এরেঞ্জ করব, কোর্স এগ্রিগেট গুলোর মাঝখানে যে ভয়েড গুলা থাকবে সেই ভয়েড গুলা দেখা যাবে কি আমাদের যে ফাইন এগ্রিগেট গুলো আছে, ঠিক আছে? স্মলার যেই এগ্রিগেট গুলো আছে সেই স্মলার এগ্রিগেট বা ফাইন এগ্রিগেট গুলো দ্বারা সেই ভয়েড গুলা ফিল আপ হয়ে যাবে। দ্যাট মিনস ভলিউম অফ ভয়েড এর মান আমার
তত কমে যাবে। দ্যাট মিনস আমাদের যখন ইউনিট ওয়েট আমরা ক্যালকুলেট করব, ইউনিট ওয়েটের সূত্র জানি m/v। সো এই ভিটা ছিল কি? ভিটা ছিল হচ্ছে আমাদের ইন্টার পার্টিকেল ভলিউম, আমাদের ইন্টার পার্টিকেল ভলিউম জানবো প্লাস ভলিউম অফ ভয়েড। সো দ্যাট মিনস আমাদের ভলিউম অফ ভয়েড এর ভ্যালুটা তত কমে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের এই টোটাল ভলিউমের ভ্যালুটা কমে যাচ্ছে, ডিনোমিনেটর কমে যাচ্ছে। দ্যাট মিনস তখন আমাদের ইউনিট ওয়েট এর ভ্যালুটা মেক্সিমাম হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনে চলে আসি। This test method covers the determination of unit weight, a compacted and loose condition of fine and coarse aggregate. আচ্ছা, এখানে হচ্ছে যে দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে compacted আর হচ্ছে loose condition. That means এই টেস্ট আমরা যখন টেস্ট প্রসিডিউরে যাব তখন আমরা খুব ভালোভাবে দেখতে পাবো যে আসলে compacted কন্ডিশনে কিভাবে আমরা ফাইন আর কোর্স অ্যাগ্রিগেটে ডিটারমাইন করতেছি আর লুজ কন্ডিশনে কিভাবে ফাইন আর কোর্স অ্যাগ্রিগেট ডিটারমিনেশন করতেছি। এটা আমি যখন টেস্ট প্রসিডিউরে যাব তখন আমি আপনাদেরকে এই জিনিসটা আরো ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, the procedure yields values based on aggregate on dry condition. আচ্ছা, এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা এখানে যে এই যে আমাদের টেস্টে আমরা মেইনলি কি কোন দুইটা ভ্যালু বের করতেছি, ইউনিট ওয়েট আর ভলিউম। আমাদের ইউনিট ওয়েটের ভ্যালুটা বের করব আর হচ্ছে ভয়েড এর ভ্যালুটা বের করব। সো এই যে আমরা অ্যাগ্রিগেটের ইউনিট ওয়েট আর ভয়েডটা কাউন্ট ডাউন করতেছি সেটা কিসের বেসিসে, কিসের পার্সপেক্টিভে? যখন অ্যাগ্রিগেট গুলা ইন ড্রাই কন্ডিশন, দ্যাট মিনস আমাদের এখানে কি ওভেন ড্রাই কন্ডিশনের জন্য। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমরা যখন আমরা এখানে বের করতেছি হচ্ছে ওভেন ড্রাই এর জন্য অ্যাগ্রিগেটের ইউনিট ওয়েট আর ভয়েড। তাহলে আমার আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে এই ভ্যালুটা কি আমাদের আদৌ দরকার? কারণ হচ্ছে আমরা যখন কাস্টিং করি তখন কি ম্যাটেরিয়াল গুলো কোন কন্ডিশনে থাকে? ওভেন ড্রাই কন্ডিশনে কি থাকে বলেন তো? না স্যার, তখন কোন কন্ডিশনে থাকে? এসএসডি। এসএসডি মানে কি? স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। দ্যাট মিনস আমরা যখন কাস্টিং করতেছি বা কনক্রিটিং এর কাজ করতেছি তখন আমাদের অ্যাগ্রিগেট গুলো থাকতেছে এসএসডি কন্ডিশনে, কিন্তু আমরা এখানে ইউনিট ওয়েট আর ভয়েড বের করতেছি ওভেন ড্রাই কন্ডিশনে। তাহলে আমি মানে ওভেন ড্রাই কন্ডিশনে বের করে আসলে কি লাভ? আমার তো দরকার এসএসডি। স্যার কিছুদিন পর স্ট্রাকচারের ম্যাটেরিয়াল গুলা শুকায় আবার ওভেন ড্রাই হয়ে যাবে এর জন্য। না, এখানে যেটা বিষয় এটা মানে আহামরি কিছুই না। আমরা ওভেন ড্রাইটা মেইনলি হচ্ছে বের করব। কারণ কি ওভেন ড্রাই বের না করে যদি আমরা এসএসডি কন্ডিশনের জন্য বের করি তাহলে কি সমস্যা হবে? এই যে আমরা ইউনিট ওয়েট এর কোন ভ্যালুটাতে আমাদের সমস্যা হবে? এই ভলিউম। কারণ কি আমাদের যে এই যে ভয়েড গুলা তখন কিন্তু আমরা ভয়েড এর ভলিউমটা কিন্তু প্রপারলি পাবো না ভ্যালুটা যখন আমাদের এসএসডি কন্ডিশনে থাকবে, তাই না? সো এইজন্যই আমরা মেইনলি ওভেন ড্রাইতে বের করলে তখন আমরা একটা অ্যাগ্রিগেটের অ্যাকচুয়ালি ইউনিট ওয়েটটা কত সেই ভ্যালুটা কিন্তু আমরা পাচ্ছি, যেটা আমরা এসএসডি তে পাচ্ছি না। কারণ কি এসএসডি তে আমার কি চেঞ্জ হয়েছে? ভলিউম অফ ভয়েড এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ কি সেই জায়গাগুলো কি এয়ার পয়েন্ট, মানে সেই ভয়েড গুলা কি তখন আর এয়ার থাকতেছে না। ভয়েড গুলো কি ফিল আপ হয়ে যাচ্ছে পানি দিয়ে, তাই না? সো সেই জন্যই আমরা মেইনলি ওভেন ড্রাই কন্ডিশনে বের করি। এখন আমার কথা হচ্ছে আমরা যখন মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করব, মানে কনক্রিটিং এর কাজ করব তখন আমাদের এসএসডি তে আমাদের ইউনিট ওয়েটটা নিতে হবে। সো এই ওভেন ড্রাই কন্ডিশন থেকে এসএসডি তে নেওয়ার জন্য একটা ফর্মুলা আছে, এটা আমরা আজকে টেস্টেই দেখব। সেই ফর্মুলা দিয়ে আমরা একটা অ্যাগ্রিগেটের যে এসএসডি কন্ডিশনে তার ইউনিট ওয়েট কিরকম আসে সেই জিনিসটা আমরা ইজিলি বের করতে পারি। সো আমাদের ওভেন ড্রাই বের করার মেইন রিজন কেন? কারণ হচ্ছে আমরা একটা অ্যাগ্রিগেটের অ্যাকচুয়ালি তার ইউনিট ওয়েট কতটুকু সেই ভ্যালুটা পাবো হচ্ছে শুধুমাত্র ওভেন ড্রাই কন্ডিশনের জন্য। কারণ কি? কারণ হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশনে এই যে ভয়েড গুলাতে কিন্তু কোনো ম্যাটেরিয়াল বা কোনো ওয়াটার বা কিছুই থাকতেছে না। ভয়েড গুলো অলওয়েজ এয়ার দ্বারা ফিল আপ থাকতেছে। সো আমাদের এই ভলিউমটা আমরা প্রপারলি ক্যালকুলেট করতে পারতেছি। বাট আমরা যদি এটাকে এসএসডি তে ক্যালকুলেট করতে যাই তখন দেখা যাবে কি আমরা একটা অ্যাগ্রিগেটের প্রপারলি ইউনিট ওয়েটের ভ্যালুটা আমরা তখন পাবো না। ঠিক আছে? এজন্যই মেইনলি হচ্ছে আমরা এখানে ওভেন ড্রাই কন্ডিশন ধরেই আমরা পুরোপুরি কাজটা করব। বুঝা গেছে সবাই এতটুকু? বুঝতে পারতেছি সবাই? স্যার আরেকবার একটু বলবেন লাস্ট কথাটা, মানে লাস্ট যেটা বললেন স্যার। আচ্ছা, লাস্ট কথাটা আচ্ছা, ওভেন ড্রাই কন্ডিশনের জন্য কি আমাদের ভলিউম অফ ভয়েড এর কি ভ্যালু থাকবে না? বলেন। জি স্যার। আচ্ছা, আর এসএসডি এর জন্য তখন কি ভলিউম অফ ভয়েড এর ভ্যালু গুলা কি এক্সাক্ট ভ্যালু পাবো আমরা? কারণ কি না স্যার, পানি যে দ্বারা ভয়েড গুলো আছে সেগুলো পানি হয়ে দ্বারা যাবে। ফিল আপ হয়ে যাবে। সো আমরা জি একটা স্যার। অ্যাগ্রিগেটের তখন কি অ্যাকচুয়াল কি ইউনিট ওয়েটটা পাচ্ছি না না। স্যার। দ্যাট মিনস সেইজন্যই আমরা মেইনলি ওভেন ড্রাই দিয়ে করতেছি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা,
এখন আর কি বলছে যে ইউনিট ওয়েট ভ্যালুস অফ অ্যাগ্রিগেটস আর নেসেসারি ফর দ্য ইউজ অফ মেনি মেথডস অফ সিলেক্টিং প্রপার্টিস অফ কনক্রিট মিক্সচার। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যে কনক্রিট মিক্স ডিজাইন করব, এই যে আমাদের ইউনিট ওয়েটের ভ্যালুটা কেন লাগতেছে, আমি তো বললামই যে আমরা হচ্ছে কত মাস বা কত ভলিউম এই ইউনিট কনভার্সন গুলো করার জন্য মেইনলি হচ্ছে ইউনিট ওয়েটের ভ্যালুটা ইউজ করতেছি। সো এখন ইউনিট ওয়েটের ভ্যালু যদি জানা থাকে তাহলে আমরা ইজিলি কতটুকু কত মাসের কনক্রিট ইউজ করবো একটা কনক্রিট মিক্স ডিজাইনের জন্য সেটা আমরা খুব ইজিলি বের করতে পারতেছি, তাই না? সো এই জন্যই মেইনলি আমাদের ইউনিট ওয়েটটা দরকার হয়। একই সাথে আমরা যখন কনক্রিট মিক্স ডিজাইন দেখি তখন কি এরকম একটা রেশিও দেখেছিলাম না? আপনাদের মনে আছে? আপনারা কি কনক্রিট মিক্স ডিজাইন করেছেন? যে সিমেন্ট ইস টু স্যান্ড ইস টু কোর্স এগ্রিগেট বা ফাইন এগ্রিগেট যেটা বলেন না কেন 1:2:3 এরকম কতগুলো আমরা হচ্ছে মিক্স রেশিও বের করি। সো সেই জন্য সেই জায়গাগুলোতেই মেইনলি হচ্ছে আমাদের এই ইউনিট ওয়েটটা আমাদের এগ্রিগেটের ইউনিট ওয়েটটা জানার দরকার হয়। ঠিক আছে? আর কি বলেছে, দে মে অলসো বি ইউজড ফর ডিটারমাইনিং দ্য মাস অর ভলিউম রিলেশনশিপ ফর কনভার্সন এন্ড ক্যালকুলেটিং দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্স ইন এগ্রিগেট। এই যে এই কথাটাই এখানে আমি আপনাদের বারবার মেনশন করতেছি, সেটা হচ্ছে মাস আর ভলিউমের যে রিলেশন সেটা কি ইউনিট ওয়েট, তাই না? দ্যাট মিনস আমি যদি ভলিউম জানি আর হচ্ছে ইউনিট ওয়েট জানি তাহলে কি আমরা মাস বের করতে পারবো। অথবা আমি যদি ভলিউম জানি আর আমি যদি হচ্ছে মাস জানি আর ইউনিট ওয়েটটা জানি তাহলে কি আমি ভলিউম বের করতে পারবো। সো আমাদের এই ইউনিট কনভার্সনের জন্য মেইনলি হচ্ছে এই ইউনিট ওয়েটটা লাগতেছে, মাস আর ভলিউম রিলেশনশিপ ফর কনভার্সন। আর ক্যালকুলেটিং দ্য পার্সেন্টেজ অফ ভয়েড ইন দ্য এগ্রিগেট। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে এই যে মানে আমাদের যে কতটুকু ভয়েড আছে সেই জিনিসটাও আমরা একই সাথে ক্যালকুলেট করতে পারবো এই টেস্ট থেকে। আচ্ছা, ভয়েডস উইথ হিম পার্টিকলস either permeable or impermeable are not included in voids as determined by this test method. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু আগে আমরা দেখেছি, আমরা একটু ফ্রি স্পেসে চলে আসি। একটু আগে আমি বলেছি যে আমরা যখন ভয়েড কাউন্ট ডাউন করতেছি এখানে আমরা দুইটা জিনিস ক্যালকুলেট করতেছি, একটা হচ্ছে ইউনিট ওয়েট আর একটা হচ্ছে ভয়েড এগ্রিগেটের। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু আগে বলেছি যে আমরা জানি কি প্রত্যেকটা এগ্রিগেটের মধ্যে কি থাকে, পারমিয়েবল আর ইমপারমিয়েবল পোর থাকে, তাই না? সো এখানে কিছু পারমিয়েবল আর ইমপারমিয়েবল পোর আছে। আচ্ছা, এখন আমরা যখন ভয়েড ক্যালকুলেট করতেছি তখন কিন্তু এই পারমিয়েবল আর ইমপারমিয়েবল পোরের যে ভলিউম সেটা কিন্তু কাউন্ট ডাউন করতেছি। আমরা ভয়েড বলতে আমরা কি বুঝতেছি, এই যে এগ্রিগেট গুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো, যে এই জায়গাগুলোতে আমাদের বাতাস অবস্থান করতেছে সেই জায়গাগুলোর ভলিউমটাকে আমরা মেইনলি কাউন্ট ডাউন করব ভয়েড ক্যালকুলেশনের জন্য। সেই কথাটা এখানে বলেছে, পারমিয়েবল এন্ড ইমপারমিয়েবল আর নট ইনক্লুডেড ইন দ্য ভয়েডস। ঠিক আছে? দ্যাট মিনস পারমিয়েবল আর ইমপারমিয়েবল যে পোরগুলো থাকতেছে সেগুলোকে কাউন্ট ডাউন করতেছি না। এখানে আমরা কাউন্ট ডাউন করতেছি যে দুইটা পার্টিকেল আছে, দুইটা এগ্রিগেট পার্টিকেলের মাঝখানে যে খালি জায়গাগুলো সেই খালি জায়গার ভয়েড গুলাকে আমরা মেইনলি এখানে গণনায় আনতেছি। সো আমাদের ইন্ট্রোডাকশন নিয়ে কারো কি কোথাও কোনো সমস্যা আছে? কারো কি কোথাও কোনো সমস্যা আছে যতটুকু বুঝেছি? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। এখন হচ্ছে রেফারেন্স। আগের টেস্ট গুলোতেও যেরকম আমরা একটা রেফারেন্স ফলো করেছিলাম ASTM এর, এখানেও একটা রেফারেন্স ফলো করা হয়েছে স্পেসিফিকেশন C29। আপনারা যদি C29 স্পেসিফিকেশনে যান তাহলে আপনারা আরো ভালোভাবে ডিটেইলস ইনফরমেশন পাবেন। ঠিক আছে? এরপরে চলে আসতেছি আমরা এই টেস্টের স্কোপ। The results of these tests are frequently used when materials are proportioned on a volume basis or where a minimum density is specified by the governing agency. আচ্ছা, usually আচ্ছা, এই জায়গাগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, যে জায়গাগুলো আপনারা বুঝবেন না বা দরকার হবে সেই জায়গাগুলো আমি আপনাদের ডিসক্রাইব করতেছি। If we know the bulk density of aggregate material, then we can easily calculate the mass required to fill a unit volume container. দেখেন আমরা যদি কোনো একটা এগ্রিগেটের, এখানে আমি আসলে প্রত্যেকটা কথাই আপনাদের এর আগে বলে দিয়েছি, তারপরে এখানে একটু মানে সাম আপ করে দিই। আমরা যদি কোনো একটা জিনিসের বাল্ক ডেনসিটি কি বলতে আমরা কি বুঝতেছি, বাল্ক ডেনসিটি বা হচ্ছে ইউনিট ওয়েট, সেম জিনিস। সো বাল্ক ডেনসিটি অথবা ইউনিট ওয়েট যদি জানি একটা ম্যাটেরিয়ালের, তখন আমরা কি করতে পারি, আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি যে কত মাস দরকার হবে আমাদের সেই ভলিউমটা ফিল আপ করার জন্য। আমরা দ্যাট মিনস আমাদের এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই দুটো যখন নন থাকে তখন আমরা ইজিলি বলতে পারি যে কত মাস আমাদের দরকার হবে সেই ভলিউমটা ফিল আপ করার জন্য। আর বাল্ক ডেনসিটি অলসো ইন্ডিকেটস দ্য
percentage of void present in the aggregate materials। আচ্ছা, এই bulk density দিয়ে আমরা আবার বের করতে পারি কি যে কত পার্সেন্ট হচ্ছে void আছে in the aggregate material এর মধ্যে। The percentage of void affects the grading of the aggregate which is important in higher strength concrete। আচ্ছা, এই জিনিসটা একটু খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমরা এই যে বলতেছি যে বারবার যে বলতেছি যে এই যে আমাদের যে ভয়েড, সে ফর সাপোজ আমাদের এখানে এগ্রিগেট গুলোর মাঝখানে কম ভয়েড আছে, এখানে ধরে নিলাম আমাদের ভয়েড কম, তার মানে কি সেই এগ্রিগেট গুলাকে আমরা যদি এখন ব্রেকডাউন করতে যাই, এখানে যদি কম ভয়েড থাকে তখন কি খুব ইজিলি কি ব্রেকডাউন হবে? ব্রেকডাউন হবে না। তখন কি এই জিনিসটা ভাঙতে আমাদের খুব বেশি প্রেসার দেওয়া লাগবে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি সেই ক্ষেত্রে এই এগ্রিগেটের স্ট্রেংথ সবথেকে বেশি, কারণ কি তাদের মধ্যে ভয়েড কম আছে। আর ভয়েড যদি বেশি থাকে দ্যাট মিনস এগ্রিগেট গুলো কি কিছুটা দূরে দূরে অবস্থান করতেছে, তাই না? মাঝখানে ফাঁকা জায়গা বেশি, মাঝখানে এয়ার আছে। সো এটা অল্প যদি বল প্রয়োগ করি দেখা যাবে যে এই জিনিসটা ভেঙে যাবে। দ্যাট মিনস এইখানে দেখা যাচ্ছে যে আমাদের স্ট্রেংথ কম। সো এটা দিয়ে এই যে আমাদের যে স্ট্রেংথ এর সাথে একটা রিলেশন, সেটা কিন্তু আমাদের ইউনিট ওয়েট থেকে খুব ইজিলি পাচ্ছি। কিভাবে? দেখেন আমরা ইউনিট ওয়েট বলতে আমরা কি জানি? ইউনিট ওয়েট বলতে আমরা জানি মাস পার ভলিউম, ঠিক আছে? সো মাস বাই ভলিউমে এইখানে যে ভলিউমটা আমরা কাউন্ট ডাউন করেছি সেটা কি? ভলিউম বলতে আমরা কি বুঝিয়েছিলাম? ইন্টারপার্টিকেল ভলিউম প্লাস ভলিউম অফ ভয়েড, তাই না? এখন দেখেন আমাদের এই ভলিউমের ভ্যালুটা এই যে আমাদের ভলিউম অফ ভয়েড সে ফর সাপোজ আমাদের এই প্রথম টেস্টের জন্য দেখা যাচ্ছে যে কি আমাদের ভলিউম অফ ভয়েড এর তত কম। তাহলে তত কম হলে কিভাবে আমাদের স্ট্রেংথ বেশি হয়? আমরা যদি দেখি যে ভলিউম অফ ভয়েড কম, দ্যাট মিনস কি খুব কাছাকাছি পার্টিকেল গুলো, তখনই তো ভয়েড কম হবে। সো ভলিউম অফ ভয়েড এর ভ্যালুটা যখন লোয়ার, তখন কি? তখন আমাদের এই ভি এর ভ্যালুটা কি হচ্ছে? লোয়ার হয়ে যাচ্ছে। এই ভি এর ভ্যালু লোয়ার হয়ে যাওয়া মানে কি? আমাদের ডিনোমিনেটরটা লোয়ার হয়ে যাওয়া। আর ডিনোমিনেটর লোয়ার হয়ে যাওয়া মানে কি? আমাদের ইউনিট ওয়েট এর ভ্যালুটা হায়ার হয়ে যাওয়া। দ্যাট মিনস আমি যদি একটা এগ্রিগেটের ইউনিট ওয়েট এর ভ্যালু জানি বা বাল্ক ডেনসিটি জানি, সেই ভ্যালুটা হায়ার না লোয়ার, সেই বাল্ক ডেনসিটি ভ্যালু যদি হায়ার হয় তাহলে আমরা খুব ইজিলি বলে দিতে পারতেছি সেখানে আমাদের এগ্রিগেটটার স্ট্রেংথ বেশি। আর যদি আমরা দেখি যে আমাদের ইউনিট ওয়েট বা বাল্ক ডেনসিটির ভ্যালু যদি লো, তখন আমরা খুব ইজিলি বলতে পারি যে আমাদের সেই এগ্রিগেটটা উইক। কিভাবে? সে ফর সাপোজ এই কন্ডিশনে দেখা যাচ্ছে যে আমাদের ভয়েড গুলা ভলিউম অনেক বেশি, কারণ ফাঁকা জায়গা একটু বেশি দেখা যাচ্ছে। সো এখানে যদি আমরা কাউন্ট ডাউন করি, আমরা যদি এই ফর্মুলার থেকে আবার যাই মাস বাই ভলিউম, সো দেখা যাচ্ছে কি আমরা ভলিউম বলতে আমরা কি জানি? ইন্টারপার্টিকেল ভলিউম আইপিভি প্লাস ভলিউম অফ ভয়েড। এখন এই ক্ষেত্রে কি ভলিউম অফ ভয়েড এর কি বেশি না? দ্যাট মিনস আমাদের এই ভ্যালুটা রাইজ করতেছে। এই ভ্যালুটা যদি রাইজ করে তাহলে কি আমাদের টোটাল ভলিউমের ভ্যালুটা রাইজ হচ্ছে। এখন এই যে একটা ভ্যালুকে আপনি যদি একটা বড় ভ্যালু দিয়ে ভাগ করেন তাহলে কি আমাদের যে অ্যান্সারটা পাবো সেটা কি লোয়ার হবে না? দ্যাট মিনস আমাদের ইউনিট ওয়েট এর ভ্যালুটা লোয়ার হচ্ছে। দ্যাট মিনস আমরা ইউনিট ওয়েট দেখেই বলতে পারি যে সেইটা কি হায়ার স্ট্রেংথ কনক্রিট হবে নাকি লোয়ার স্ট্রেংথ কনক্রিট হবে। খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। ঠিক আছে? So when measured on any aggregate of a known grading or uncompacted void content and provides an indication of aggregate's angularity, spherical shape and surface texture. আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের এই যে ভয়েড গুলা, দেখেন আমাদের যে ভয়েড গুলো, এখানে আরেকটা বিষয় আমি একটু বলবো যে এই যে ভয়েড গুলা এগ্রিগেট গুলোর মাঝখানে, সেই ভয়েড গুলা কিন্তু ডিপেন্ড করতেছে কি এগ্রিগেট গুলার শেপ, এগ্রিগেট গুলার টেক্সচার, সেই জিনিসগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করতেছে। কারণ কি দেখেন আমরা যদি সে ফর সাপোজ যদি সার্কুলার শেপ হয় এগ্রিগেট গুলা, ঠিক আছে, তখন কি দেখা যাবে? যদি আমাদের প্রত্যেকটা এগ্রিগেট যদি আমাদের ইউনিফর্মলি শেপের হয় তখন দেখা যাবে কি তাদের মধ্যে ভয়েডটা বেশি হবে। আর যদি এগ্রিগেট গুলো যদি ইউনিফর্মলি শেপ না হয়, যদি কিছুটা মানে শেপ ডিফার করে, তখন দেখা যাবে যে ভয়েডটা কম হবে। কারণ কি সে ফর সাপোজ এখানে এই শেপটা কিছুটা বড়, কিছুটা আবার ছোট। সো সেই ক্ষেত্রে ভয়েড গুলো কিছুটা কম হবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আবার হচ্ছে আপনারা যখন কনস্ট্রাকশন সাইটে কাজ করবেন, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, তখন কিন্তু এই জিনিসগুলো আরো ভালোভাবে দেখবেন। ঠিক আছে? যেমন এই আমি যখন মানে ইন্টার্নি করেছিলাম, আমাদের হচ্ছে ইন্টার্নিটা ৩ মাসের হয়, মানে বাহিরের দেশে বাংলাদেশের মতো না। তো ওইখানে আমি কিছু জায়গায় দেখেছিলাম যে কলাম কাস্টিং বা বিম কাস্টিং এর পরে যখন তারা ফর্মওয়ার্ক গুলাকে মানে ফর্মওয়ার্ক খুলে ফেলতেছে, তখন দেখেছি যে কিছু জায়গায় হচ্ছে আমার কাছে দেখে মনে হচ্ছিল হানিকম্ব তৈরি হচ্ছে।
সো ওইখানে যে ইঞ্জিনিয়ার ছিল মানে আমার যে ইনস্ট্রাক্টর ছিল তার সাথে আমি কথা বলে আসলে এই জিনিসটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে মেইনলি হানিকম না। এই জিনিসটা তৈরি হয়েছে যেমন এখানে আমরা হানিকম বলতে আমরা কি বুঝি? হানিকম জিনিসটা কি আমরা সবাই জানি? হানিকম জিনিসটা কি সবাই জানি? স্যার হেক্সাগনের একটা স্ট্রাকচার। না। আচ্ছা আপনারা একটা জিনিস জানেন না এটা আমাকে মানে আমি বলতেছি হানিকম আপনারা কোনো রেসপন্স করতেছেন না মানে কি? আচ্ছা হানিকম হচ্ছে জিনিসটা অনেকটা এরকম। ঠিক আছে? সো কিছু জায়গায় আমি দেখেছিলাম কি যে বিম গুলার বা কলাম গুলার কিছু জায়গায় সে ফর সাপোজ এটা হচ্ছে আমাদের একটা বিম। এই বিমের এই লোয়েস্ট পোরশন গুলাতে এরকম কিছু হানিকম দেখেছিলাম আমি। ঠিক আছে? মানে এরকম পোরশন দেখেছিলাম এরকম। সো এটার জন্য উনি আমাকে কয়েকটা জিনিস বলেছিল যে এটা মেইনলি কি রিজন হইতে পারে? এটা মেইনলি রিজন হইতে পারে যে আমাদের এগ্রিগেট গুলার হচ্ছে এই এগ্রিগেট গুলোর মধ্যে যে ভয়েড গুলো ছিল সেই ভয়েড গুলো প্রপারলি ফিল আপ হয় নাই যে আমাদের যে ফাইনার পার্টিকেল গুলো ছিল সেই ফাইনার পার্টিকেল গুলো দিয়ে দ্যাট মিনস একটা রিজন হইতে পারে যে আমরা প্রপারলি কি আমাদের যে মেকানিক্যাল ভাইব্রেশন করি বা হচ্ছে আমরা যে কমপ্লেকশন করি সেই প্রপারলি কমপ্লেকশন না করার ফলে এরকম মানে হানিকম তৈরি হতে পারে। আর কি রিজন হইতে পারে? আরেকটা রিজন হইতে পারে যে আমাদের যে এগ্রিগেটের যে পার্টিকেল গুলোর যে সাইজ সেই সাইজটা আমাদের যে কনক্রিট মিক্স ডিজাইনে যেভাবে মেনশন করা হয়েছে যে কিরকম সাইজ হইতে হবে সেইগুলা প্রপারলি মেইনটেইন করা হয়নি। দ্যাট মিনস আমাদের প্রপারলি ইউনিফর্মলি সাইজ হয়নি। ঠিক আছে? দেখা গেছে যে এগ্রিগেটের সাইজ বেশি বড়, কম্পারেটিভলি বেশি বড় হওয়ার কারণে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সো এরকম কিছু রিজন থাকতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু এইজন্যই আপনাদের একটু ভালোভাবে জানতে হবে যে তাহলে আমাদের ইউনিট ওয়েট দেখে আমরা কিভাবে বুঝবো যে কোন একটা মানে কনক্রিটের যে মানে এটা কি হাই স্ট্রেংথ না লো স্ট্রেংথ এই ভ্যালু গুলো যখন আপনারা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন তখন আপনাদের যে ডিটেইল ড্রয়িং দেওয়া হবে বা ওখানে দেখবেন যে কনক্রিট মিক্স ডিজাইনেরও হচ্ছে আপনাদের ডিটেইলিং দিয়ে দেওয়া থাকবে। সো সেইগুলো দেখে আপনার সবকিছু বুঝতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে বাল্ক ডেনসিটি ডিপেন্ডস আপন হাউ ডেন্সলি দ্য অ্যাগ্রিগেট ইজ প্যাকড। আচ্ছা এখন দেখেন বাল্ক ডেনসিটি বা আমরা যেটাকে বলতেছি হচ্ছে ইউনিট ওয়েট সেটা দেখে আমরা বুঝতে পারতেছি যে একটা অ্যাগ্রিগেট গুলা কতটা কম মানে কতটা কম্প্যাক্টলি তারা প্যাকড হয়ে আছে। দ্যাট মিন্স কি দেখেন এই জিনিসটা বলতে এই লাইনটার মানে আসলে কি বোঝাচ্ছে? এই লাইনটার মানে আসলে বোঝাচ্ছে যে সে ফর সাপোজ আমরা এখানে বাল্ক ডেনসিটি বা ইউনিট বলতে আসলে আমরা কি বুঝতেছি? বলেন তো ইউনিট বলতে আমরা বুঝতেছি হচ্ছে উপরে হচ্ছে মাস ডিভাইডেড বাই ভলিউম। দ্যাট মিনস আমাদের একটা স্পেসিফিক ভলিউমের মধ্যে সে ফর সাপোজ আমাদের একটা স্পেসিফিক ভলিউমের মধ্যে এই যে এগ্রিগেট গুলো আছে এগ্রিগেট গুলো কতটা কম্প্যাক্টেড হয়ে আছে সেই ভ্যালুটাই কিন্তু আমাদের এই ইউনিট ওয়েট থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে? It also depends upon the size, distribution and the shape of the particles. That means আমি একটু আগে আপনাদের ডেসক্রাইব করেছি যে এখানে যে একই সাথে কি আমাদের যে এগ্রিগেট গুলোর মাঝখানে যে এগ্রিগেট গুলোর শেপ গুলো সম্পর্কে আমরা একটু ধারণা পাবো, এগ্রিগেট গুলোর সাইজ সম্পর্কে ধারণা পাবো এই ইউনিট ওয়েট বা বাল্ক ডেনসিটি থেকে। কারণ কি যদি ইউনিট ওয়েটের ভ্যালুটা কম হয় তাহলে বুঝতে হবে কি তাহলে ইউনিট ওয়েটের ভ্যালুটা কম হওয়া মানে হচ্ছে আমাদের এখানকার যে পার্টিকেল গুলোর মাঝখানে ফাঁকা জায়গা পরিমাণটা কি বেশি। সো সেই ক্ষেত্রে কি আমরা এগ্রিগেট গুলোর একটা শেপ, এগ্রিগেট গুলোর সাইজ সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা করতে পারবো। আচ্ছা if the particles are of the same size then it can be packed to a limited extent but when the smaller particles are added the voids get filled with them and thus the bulk density increases. আচ্ছা এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা একটু আগে দেখেছি। সে ফর সাপোজ আমাদের এই ছবিতে আসি এখানে যে একটা হানিকম দেখানো হয়েছে। এখানে দেখেন এখানে আসলে কি হয়েছে? দেখেন এখানে এগ্রিগেট গুলা যখন ফিল হয়েছে, এগ্রিগেট গুলা ঠিকই ফিল হয়েছে কিন্তু এগ্রিগেট গুলার মাঝখানে কি আমার কি কোনো ফাইন পার্টিকেল দেখতে পাচ্ছি? এই ছবিতে দেখেন কোনো ফাইন পার্টিকেল গুলো কিন্তু প্রপারলি প্লেস না হওয়ার কারণেই কিন্তু এরকম ভয়েড রয়ে গিয়েছে দেখেই কিন্তু আমরা এরকম দেখা যাচ্ছে শেপটা, তাই না? আরেকটু ভালোভাবে যদি দেখি, তাই না? এটা মেইনলি হচ্ছে লার্জার এগ্রিগেটের জন্য এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। দ্যাট মিনস কি আমাদের এই যে ভয়েড গুলো দেখেন এই যে কালো জায়গাগুলো আমার যে মাউস কার্সরটা আছে সেটা একটু খেয়াল করেন তাহলে ভালোভাবে বুঝবেন। এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগ্রিগেট গুলোর মাঝখানে সেই ফাঁকা জায়গাগুলো কি? ফাঁকা জায়গাগুলো আমার ফাইনার পার্টিকেল বলতে আমরা কি বুঝতেছি? স্যান্ড বা সিমেন্ট সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো সেই ভয়েড গুলাকে আমার ফিল আপ করতে পারেনি। এইজন্যই কিন্তু এরকম একটা কন্ডিশন তৈরি হয়েছে। দ্যাট মিনস আমরা যখন এই যে কনক্রিটটা হবে কনক্রিটের
ইউনিট ওয়েট তখনই বেশি হবে যখন এই যে ফাঁকা জায়গাগুলো থাকবে, এই ফাঁকা জায়গাগুলো আমার যে ফাইনাল পার্টিকেল বা সিমেন্ট, স্যান্ড সেইগুলা দিয়ে ফিল আপ হয়ে যাবে। তখন আমরা যদি দেখি তখন দেখা যাবে যে আমাদের এই কনক্রিট স্ট্রাকচারের ইউনিট ওয়েটের পরিমাণ বাড়বে। বুঝা গেছে বিষয়টা? এই জিনিসটা এখানে বলা হইছে। যে যখন আমাদের এই ভয়েড গুলা ফিল আপ হয়ে যাবে, তখন কি? পুরা জিনিসটা কি? পুরা জিনিসের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকতেছে না। দ্যাট মিনস ফাঁকা জায়গা যদি না থাকে, তাহলে কি? ফাঁকা জায়গা যদি না থাকে তখন দ্যাট মিনস আমরা জানি কি? একটু আগে আমি বারবার এই জিনিসটা আলোচনা করতেছি। ভলিউম বলতে আমরা কি বুঝতেছি? ইন্টার পার্টিকেল ভলিউম প্লাস ভলিউম অফ ভয়েড। দ্যাট মিনস আমার এখানে ফাঁকা জায়গা থাকতেছে না। দ্যাট মিনস ভলিউম অফ ভয়েড কি? অলমোস্ট টেন্ডস টু 0 বলতে পারি। যদিও পুরোপুরি 0 বলব না, টেন্ডস টু 0। সো সেই ক্ষেত্রে হচ্ছে কি? আমার এই ভ্যালুটা কি? কমে যাচ্ছে না আগের তুলনায়? সো এই ভ্যালুটা যখন কমে যাচ্ছে তখন কি? আমাদের এই ইউনিট ওয়েটের ভ্যালুটা কি? বেড়ে যাচ্ছে না? কারণ কি? আমার ডিনোমিনেটরটা রিডিউস হচ্ছে। সো এই কথাটা এখানে বলা হয়েছে। যে যখন আমাদের স্মলার পার্টিকেল আর অ্যাডেড, দ্য ভয়েডস গেট ফিল। এই ভয়েড গুলা কি? ভয়েড গুলা ফিল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ভয়েড আমার প্রায় টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? সেখানে আর এয়ার থাকতেছে না। ফিল উইথ দেম এন্ড দাস বাল্ক ডেনসিটি ইনক্রিজেস। দ্যাট মিনস আমার এই যে বাল্ক ডেনসিটিটা তখন আমার বৃদ্ধি পাচ্ছে। For coarser aggregate, a higher bulk density means that there are a few voids which are to be filled by the fine aggregate and cement. এই যে সেম কথাটাই আবার এখানে বলছে। দেখেন কোর্সার অ্যাগ্রিগেট যদি আমরা দেখি যে এই কোর্সার অ্যাগ্রিগেট যেটার আপনার বাল্ক ডেনসিটি বা হচ্ছে আমরা যে ইউনিট ওয়েট বলতেছি সেই ভ্যালুটা অনেক বেশি। তার মানে আমরা কি বুঝবো? এই যে কোর্সার যে অ্যাগ্রিগেট গুলো আছে সেই অ্যাগ্রিগেট গুলোর মাঝখানে তখন কি যে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো কি পূরণ হয়ে গিয়েছে এই যে ফাইন অ্যাগ্রিগেট দিয়ে অথবা স্যান্ড দিয়ে ফিল আপ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ভয়েডের ভ্যালুটা হ্রাস পেয়েছে। আর এই হ্রাস পাওয়ার ফলে এই কোর্সার অ্যাগ্রিগেটের তখন আমাদের ইউনিট ওয়েটের ভ্যালুটা বা বাল্ক ডেনসিটির ভ্যালুটা তখন বৃদ্ধি পাচ্ছে। সেম জিনিসটা এখানে আবার বলা হয়েছে। সো এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি কারো কোথাও কোনো বুঝতে সমস্যা আছে? কারো বুঝতে কোথাও কোনো সমস্যা আছে যে কোথাও বুঝি নাই? যদি না বুঝে থাকি এখনই বলি। স্যার সমস্যা নাই। সো আমাদের একটা আমাদের ইউনিট ওয়েট বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেলে আমরা কি বুঝবো? যদি আমাদের ইউনিট ওয়েট বেশি হয় কোর্সার অ্যাগ্রিগেটের জন্য তাহলে আমরা কি বুঝবো বলেন তো কোনো একজন? আমাদের কোর্স অ্যাগ্রিগেটের জন্য যখন দেখবো যে আমাদের ইউনিট ওয়েট বা বাল্ক ডেনসিটি ভ্যালুটা বেশি তখন তার মানে আমরা কি গেস করতে পারি সেক্ষেত্রে? স্যার স্ট্রেংথ বেশি। হ্যাঁ, স্ট্রেংথ বেশি। আর তখন আমরা এটা বলতে পারি যে সেই কোর্স অ্যাগ্রিগেটের মাঝখানে যে ভয়েড গুলো আছে সেই ভয়েড গুলো কি আগের তুলনায় কম। কমে গিয়েছে, তাই না? সো জি স্যার। সেটা এমনও হইতে পারে যে যদি শুধুমাত্র কোর্স অ্যাগ্রিগেট থাকে সেই ক্ষেত্রে এমন হইতে পারে যে সেই পার্টিকেল গুলোর কোর্স অ্যাগ্রিগেট গুলোর সাইজ এরকম যাতে করে আমাদের ইন্টার কোর্স অ্যাগ্রিগেট গুলোর মাঝখানে ভয়েড কম তৈরি হয়েছে। সেজন্যই আমাদের বাল্ক ডেনসিটি ভ্যালুটা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আর এরকমও হতে পারে যে কোর্সার অ্যাগ্রিগেট গুলো যদি আমরা মিক্স অ্যাগ্রিগেট চিন্তা করি তাহলে বলবো যে কোর্স অ্যাগ্রিগেট গুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো আমার ফাইন অ্যাগ্রিগেট আর হচ্ছে সিমেন্ট দিয়ে ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কিছু টার্ম আমাদের এই টেস্টটা কন্ডাক্ট যে করব সো আমাদের কিছু টার্ম সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তাহলে একমাত্র আমরা এই টেস্টটা একটু ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখানে প্রথমে চলে আসতেছি যে এয়ার ভয়েড। এয়ার ভয়েড বলতে আসলে কি বুঝি বলেন তো? সিম্পল জিনিস, এয়ার ভয়েড দ্যাট মিনস ভয়েড গুলা ফিল হচ্ছে কি দিয়ে? ভয়েড গুলা ফিল হচ্ছে এয়ার দিয়ে। ঠিক আছে? সো এই মানে এই এয়ার ভয়েড বলতে আসলে আমরা কি বুঝতেছি? এই যে আমাদের যে অ্যাগ্রিগেট গুলো আছে এই অ্যাগ্রিগেট গুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো কি দিয়ে ফিল হচ্ছে? এয়ার দিয়ে ফিল হচ্ছে। সেটাই হচ্ছে আমাদের এয়ার ভয়েড। এখন বলে দিয়েছে the void content ranges from about 35 to 40% of the coarse aggregate. That means আমরা যখন কোর্স অ্যাগ্রিগেটের জন্য দেখবো এয়ার ভয়েড তখন দেখা যাবে যে কোর্স অ্যাগ্রিগেটের জন্য এই 35 থেকে 40% হচ্ছে এয়ার ভয়েড থাকতেছে কোর্স অ্যাগ্রিগেট গুলোর জন্য। দ্যাট মিনস কোর্স অ্যাগ্রিগেটের গুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা যেগুলো হচ্ছে বাতাস করতেছে স্পেস নিচ্ছে সেইটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেটে 30 to 40%। আর এই যে ভয়েড কন্টেন্ট এই ভয়েড কন্টেন্টটা যদি আমরা ফাইন অ্যাগ্রিগেটের জন্য দেখি তাহলে দেখা যাবে যে 40 to 50%।
ঠিক আছে স্যার তো কিভাবে রেঞ্জটা। বের করছে? হ্যাঁ, মানে গ্রেডেশন দিয়ে বের করছে এই এই জিনিসগুলো আমরা ভয়েড কিন্তু আমরা এখানে বের করব। আমরা কিন্তু এখনো টেস্টে জানি। আমরা এয়ার ভয়েড জিনিসটা কি সেই জিনিসটা বুঝছি। এই যে আমরা যখন এখানে টেস্টে যাব ডাটা শিটে এই যে আমাদের কত পার্সেন্ট ভয়েড সেই ভ্যালুগুলো কিন্তু আমরা বের করব। ঠিক আছে? কিভাবে বের করব সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, তারপর হচ্ছে ইউনিট ওয়েট অথবা বাল্ক ডেনসিটি। এই জিনিসটা বলতে কি বুঝি? আমাকে কেউ একজন বলেন। আমি আপনাদের এতক্ষণ অনেকক্ষণ ধরে বলছি। ইউনিট ওয়েট বলতে আসলে আমরা কি বুঝি? স্যার বাল্ক ডেন্সিটিকেই তো ইউনিট ওয়েট বলা হয় স্যার। হ্যাঁ, বাল্ক ডেনসিটিটা আমি বারবারই বলতেছি। বাল্ক ডেনসিটি আর ইউনিট ওয়েট জিনিসটা সেমই। এখন ইউনিট ওয়েটের আমরা ফর্মুলাটা যদি বলি তাহলে কি ইউনিট ওয়েট বলতে আমরা কি বুঝি? এম ম্যাস বাই বাই ভলিউম। ভলিউমের যে হ্যাঁ, রেশিওটা মাস বাই ভলিউম অথবা ওয়েট বাই ভলিউম। ঠিক আছে? যেটাই বলেন না কেন। এখন মাস বাই যদি ভলিউম হয় এখানে এই কথাটাই আমি বারবার বলতেছি। এই ইউনিট ওয়েটের এই জিনিসটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে বা আপনাদের ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে যে ইউনিট ওয়েটে আসলে কি বলতেছি। ইউনিট ওয়েটের মেইন যে জিনিসটা আমাদের কনসিডারেশনে মাথায় রাখতে হবে যে এখানে এই যে ভলিউমটা, এই ভলিউমটা বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি? এই ভলিউমটা হচ্ছে মেইনলি আমাদের এই যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের যে ভলিউম এন্ড দ্য ভলিউম অফ দ্য ভয়েডস বিটুইন দ্য পার্টিকেল। দ্যাট মিনস আমি এই জিনিসটা বারবার বলতেছি। এই ভলিউমটা বলতে আমরা বুঝতেছি কি আমাদের যে প্রত্যেকটা যে পার্টিকেল, এই পার্টিকেল ইন্ডিভিজুয়াল পার্টিকেল। দ্যাট মিনস এই পার্টিকেলের ভলিউম, এই পার্টিকেলের ভলিউম এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ভলিউম প্লাস কি এই ভলিউম অফ ভয়েড। এই যে মাঝখানের যে ফাঁকা জায়গাগুলো যে এয়ার দখল করতেছে সেই দুইটা ভলিউমের সমষ্টি হচ্ছে এই আমাদের এই ভলিউমটা। দ্যাট মিনস ইউনিট ওয়েটের জন্য আমাদের আমরা কি জিনিস বিষয় আনতেছি? আমরা হচ্ছে এই যে ভলিউম অফ ভয়েড আর হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিকেল ভলিউম। দ্যাট মিনস আই ইন্ডিভিজুয়াল পার্টিকেল ভলিউম প্লাস ভলিউম অফ ভয়েড। এটাই হচ্ছে আমাদের টোটাল ভয়েড ফর ইউনিট ওয়েট এর জন্য। আর আমাদের স্পেসিফিক আমাদের এর আগে কি আপনাদের স্পেসিফিক গ্র্যাভিটি করানো হয়েছিল না? টেস্ট? ওইখানে ভলিউম কি কাউন্ট করেছিলেন? এই জায়গাটাই কিন্তু ডিফারেন্স। ভলিউমেরই কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। এখানে আমরা ধরতেছি ভলিউম অফ ভয়েড প্লাস ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ভলিউম। বাট আমরা যখন ইউনিট ওয়েট আমরা যখন স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেট করেছিলাম তখন কি ভলিউম অফ ভয়েড গুলো কি আমরা গণনায় নিয়েছিলাম? আপনারা লাস্ট এক্সপেরিমেন্টে করেছিলেন মনে হয়। শোনা যাচ্ছে আমাকে? স্যার আপনারা আরেকবার একটু বলবেন স্যার। আচ্ছা, আমরা হচ্ছে এই যে ইউনিট ওয়েটের জন্য আমরা কি দুইটা ভলিউমে কাউন্ট করতেছি না? একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ভলিউম আর হচ্ছে এই যে ভলিউম অফ ভয়েড। প্রত্যেকটা পার্টিকেলের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোর ভলিউম। দ্যাট মিনস এই দুইটার সাম আপ হচ্ছে আমাদের টোটাল ভলিউম। আর আমরা যখন স্পেসিফিক গ্র্যাভিটি কাউন্টডাউন করেছিলাম তখন আমরা ভলিউমটা কি কিসের ভলিউম নিয়েছিলাম? শুধু স্যার পার্টিকেলের ভলিউম। হ্যাঁ, দ্যাট মিনস পারমিয়েবল আর ইমপারমিয়েবল শুধুমাত্র পার্টিকেলের গুলোর ভলিউম নিয়েছিলাম। তখন কিন্তু আমরা ভলিউম অফ ভয়েড কিন্তু কাউন্টডাউন করি নাই, তাই না? সো এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ডিফারেন্স এই দুইটার মাঝখানে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলে দিয়েছে the unit weights of both fine and coarse aggregate normal weight aggregate falling within the ASTM grading limits are generally in the range of এত থেকে এত। আচ্ছা, এখানে একটা রেঞ্জ দিয়ে দিয়েছে। আর একটা হচ্ছে ইউনিট ওয়েট অফ দ্য মিক্সচার অফ ফাইন এন্ড কোর্স এগ্রিগেট ইজ ম্যাক্সিমাম। এই কথাটাই হচ্ছে আমি একটু আগে আপনাদের বলেছি। Unit weight unit weight of the mixture of fine and coarse aggregate is maximum when the fine aggregate content is 35 to 40% of the weight of the total aggregate. দেখেন, আমরা জানি কি যখন ফাইন আর কোর্স এগ্রিগেট মিক্সচার হচ্ছে তার মানে কি আমাদের কোর্স এগ্রিগেট গুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, যে ভয়েড গুলো আছে সেই ভয়েড গুলো কি তখন আর এয়ার থাকতেছে, এয়ার ভয়েড থাকতেছে না, তখন সেই ভয়েড গুলা ফিল আপ হয়ে যাচ্ছে কি দিয়ে? ফিল আপ হয়ে যাচ্ছে এই ফাইন এগ্রিগেট দিয়ে। সো তখন আমাদের কি হচ্ছে? আমাদের ইউনিট ওয়েটের ভ্যালুটা বেশি আসবে, তাই না? এটাই বলা হয়েছে যে ইউনিট ওয়েট অফ দ্য মিক্সচার অফ ফাইন এন্ড কোর্স এগ্রিগেট ইজ ম্যাক্সিমাম। এখন এই যে ম্যাক্সিমাম হবে, সো এই ম্যাক্সিমাম হওয়ার জন্য আসলে কি অনুপাতে ফাইন আর কোর্স এগ্রিগেট নিতে হবে? এখানেও একটা অনুপাত বলে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের যে টোটাল এগ্রিগেট সে ফর সাপোজ আমাদের যে টোটাল এগ্রিগেট যদি আমরা ধরি 5 কেজি, সেই 5 কেজির মধ্যে ফাইন এগ্রিগেট হতে হবে 35 থেকে 40% হতে হবে আমাদের ফাইন এগ্রিগেট। তখনই আমাদের এই ইউনিট ওয়েটের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? এরপর আসতেছে আমাদের লাইট ওয়েট এগ্রিগেট। আচ্ছা, লাইট ওয়েট এগ্রিগেট কখন? যখন হচ্ছে ইউনিট ওয়েট অফ দ্য এগ্রিগেট ইজ লেস দেন
1120 কেজি পার মিটার কিউব। দ্যাট মিনস আমাদের ইউনিট ওয়েটের ভ্যালুটা যখন এই ভ্যালুটার কম আসতেছে তখন হচ্ছে আমরা বলতেছি সেটাকে হচ্ছে লাইট ওয়েট অ্যাগ্রিগেট। দ্য কোরেসপন্ডিং কনক্রিট হ্যাজ এ বাল্ক ডেন্সিটি লেস দেন, আচ্ছা ডেন্সিটি লেস দেন 1200 এত। আচ্ছা এখন এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছে, সিন্ডার, তারপর হচ্ছে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, এই জিনিসগুলো আপনারা মনে হয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল যে কোর্সটা সেটাতে আরো ডিটেইলস জানবেন। আচ্ছা এরপরে হচ্ছে নরমাল ওয়েট অ্যাগ্রিগেট। নরমাল ওয়েট অ্যাগ্রিগেট এখানে বলে দেওয়া হচ্ছে ইউনিট ওয়েটের ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকবে, 1520 থেকে 1680। আর হেভি ওয়েটের জন্য বলা হয়েছে যে মোর দেন 2100 কেজি পার মিটার কিউব। ঠিক আছে। আর বলা হয়েছে যে এ টিপিক্যাল এক্সাম্পল ইজ, আচ্ছা এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে। আর হেভি ওয়েট কংক্রিট ইজ ইউজ ইন স্পেশাল স্ট্রাকচার সাচ এস রেডিয়েশন শিল্ড। আচ্ছা এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এই যে আমরা হেভি ওয়েট অ্যাগ্রিগেটটা ইউজ করতেছি, ঠিক আছে, আমরা হেভি ওয়েট অ্যাগ্রিগেটটা কোথায় ইউজ করবো, রেডিয়েশন শিল্ডের জন্য। কারণ কি বাংলাদেশে কিন্তু এখন যে রূপগঞ্জে মনে হয় বানানো হচ্ছে, কি বলে আপনাদের রূপগঞ্জে একটা প্রজেক্ট চলতেছে না, জানেন তো সবাই, পারমাণবিক বিদ্যুৎ হ্যাঁ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সো ওইখানে যে নিউক্লিয়ার রেডিয়েশন হয় সেগুলো কিন্তু মানে দেখা যাচ্ছে যে খুব মানে নিউক্লিয়ার রিঅ্যাকশনটা কিন্তু খুব মানে কি বলবো মানে খুব ডেঞ্জারাস রকম একটা রিঅ্যাকশন। এখান থেকে যে এই রকমের রেগুলার রেডিয়েশন হয় সেগুলো কিন্তু আমাদের হিউম্যান হেলথের জন্য খুব ক্ষতিকর। সো সেই ক্ষেত্রে যে সেই শিল্ড গুলা দেওয়ার জন্য কিন্তু এখানে যে আমরা যে অ্যাগ্রিগেট গুলো ইউজ করি সেগুলো হচ্ছে হেভি ওয়েট অ্যাগ্রিগেট ইউজ করা হয়। ঠিক আছে, যাতে স্ট্রেংথটা সব থেকে বেশি হয়, সেখানে যাতে আমাদের নিউক্লিয়ার রেডিয়েশনে এখানে যদি কোনো রকমের প্রবলেম হয় বা কোনো রকমের যদি সমস্যা হয় তাহলে যাতে আমাদের আশেপাশের সারাউন্ডিং গুলো মোটামুটি যাতে সেফ থাকে সেই জন্য মেইনলি। ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে অ্যাবসলিউট ডেনসিটি, এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা কার মিউট আনমিউট করা একটু মিউট করে দেন। আচ্ছা এখন হচ্ছে অ্যাবসলিউট ডেনসিটি। অ্যাবসলিউট ডেনসিটি বলতে আমরা কি বুঝতেছি, ইজ দ্য মাস পার ইউনিট ভলিউম অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেল অনলি। ইন্ডিভিজুয়াল পার্টিকেল অনলি। দ্যাট মিনস আমরা যে অ্যাবসলিউট ডেনসিটি, আমরা এর আগে পড়েছি কি বাল্ক ডেনসিটি, এখন পড়তেছি কি অ্যাবসলিউট ডেনসিটি। এখন বাল্ক ডেনসিটির ভ্যালু বড় হবে নাকি অ্যাবসলিউট ডেনসিটির ভ্যালু বড় হবে বলেন তো? একটু আগে আমরা কি পড়েছি, বাল্ক ডেনসিটি না? জি স্যার। একটু আগে আমরা কি পড়েছি, বাল্ক ডেনসিটি না? এই বাল্ক ডেনসিটির ভ্যালু বড় আসবে নাকি হচ্ছে আমাদের অ্যাবসলিউট ডেনসিটির ভ্যালু বড় আসবে বলেন তো? স্যার অ্যাবসলিউট ডেনসিটি। অ্যাবসলিউট ডেনসিটির ভ্যালু বড় আসবে। হ্যাঁ, কারণ কি? কেন বড় আসবে, যুক্তিটা কি? স্যার বাল্ক ডেনসিটিতে তো স্যার ইন্টারনাল শুধু মানে ভলিউমটা নেওয়া হয়, আর এটাই তো স্যার টোটাল ভলিউমটা নেওয়া হয়। কি অ্যাবসলিউট ডেনসিটিতে আমাদের টোটাল ভলিউমটা নেওয়া হচ্ছে সেজন্য? জি স্যার। সেজন্য অ্যাবসলিউট ডেনসিটি। আচ্ছা না, টোটাল না। ভলিউম বলতে এইখানে তো স্যার শুধু ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ভলিউমটা নেওয়া হচ্ছে, মানে আচ্ছা ভয়েডটা নেওয়া হচ্ছে না, এরকম কিছু। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। দেখেন আমরা জানি কি, আমরা ইউনিট ওয়েট বা ডেনসিটির যে সূত্রটা জানি বাল্ক ডেনসিটির জন্য, সেটা হচ্ছে মাস ডিভাইড বাই ভলিউম। এখন এই ভলিউমটা কি ছিল, এই ভলিউমটা ছিল আমাদের যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ভলিউম প্লাস কি ছিল, ভলিউম অফ ভয়েড ছিল। সেটাই কি, সেটা হচ্ছে আমাদের, আমি এখানে বি দিয়ে প্রকাশ করলাম, গামা বি, দ্যাট মিনস বাল্ক ডেনসিটি বা হচ্ছে আমাদের ইউনিট ওয়েট। দ্যাট মিনস আমাদের এখানে হচ্ছে ভি এর জন্য এই ভলিউমটা কি দুইটা জিনিসের সম্মিলিত রূপ ছিল, একটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ভলিউম আর একটা হচ্ছে ভলিউম অফ ভয়েড। আর বাট আমরা যখন অ্যাবসলিউট ডেনসিটি কাউন্ট ডাউন করতেছি সেটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম, গামা এ। সেই এটা কি সেম ফর্মুলা এম বাই ভি, কিন্তু এখানে ভিটা কি, এখানে ভিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিকেল ভলিউম। দ্যাট মিনস আমাদের এখানে যখন আমরা অ্যাবসলিউট ডেনসিটি কাউন্ট ডাউন করতেছি সেখানে কোনো ভলিউম অফ ভয়েড আমরা কাউন্ট ডাউন করতেছি না, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ভলিউমটাই কাউন্ট ডাউন করতেছি। দ্যাট মিনস আমাদের এই ভলিউমের ভ্যালুটা বেশি আসবে নাকি এই ভলিউমের ভ্যালুটা বেশি আসবে বলেন তো? আমাদের বাল্কের জন্য যে বাল্ক ভলিউম, ডেনসিটিতে ভলিউমটা বড় হবে।
হ্যাঁ, দ্যাট মিনস আমাদের এই ভলিউমটা ভ্যালু বেশি। সো এই ভ্যালুটা বেশি মানে কি? আমাদের এই ইউনিট ওয়েটের ভ্যালুটা কম আসবে। সো আমাদের বাল্ক ডেনসিটির এইজন্যই আমাদের বাল্ক ডেনসিটি ভ্যালুটা কম। আর এখানে কি? এই ভ্যালুটা কম আসতেছে, তাই না? অ্যাপারেন্ট যখন অ্যাবসোলিউট ডেনসিটির জন্য ভলিউম ক্যালকুলেশন করতেছি, এই ভলিউমটা ভ্যালু কম। দ্যাট মিনস এই ডিনোমিনেটর যখন কম আসতেছে তাহলে কি? এটা ডেন্সিটি হাইয়ার বেড়ে আসবে যাবে। রেজাল্টটা। সো এটাই হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, ডিনোমিনেটর কমলে যে রেজাল্ট হাইয়ার হচ্ছে, ডিনোমিনেটর বাড়লে যে রেজাল্ট লোয়ার হচ্ছে, এই জিনিসটা কি আপনারা বুঝতেছেন? রিয়ালাইজ করতে পারতেছেন নাকি এটাও আমার একটু বুঝায় দিতে হবে? না স্যার, বুঝতেছি। ঠিক আছে? বাকিদের? আচ্ছা, তারপর আমি এটা আপনাদের সুবিধার জন্য বলে দেই। সে ফর সাপোজ আমাদের লব হচ্ছে ১০০। আচ্ছা, আমাদের ডিনোমিনেটর বা যেটা হচ্ছে বাংলায় বলে হচ্ছে মনে হয়, বাংলায় কি জানি বলে এটাকে? উম বাংলায় হর বলে বলে হচ্ছে, স্যার। হ্যাঁ, হর এক্সাক্টলি। আচ্ছা, বাংলায় হচ্ছে হর বলে। আচ্ছা, এখন আমাদের ১০০ কে আমরা ১ম এ সে ফর সাপোজ ভাগ করলাম হচ্ছে ১ দিয়ে। আমাদের এই জিনিসটাকে আমরা সেম রাখতেছি। আমরা প্রত্যেক ক্ষেত্রে চেঞ্জ করব এই ডিনোমিনেটরটাকে। আচ্ছা, এখন ১ দিয়ে যদি ভাগ করি আমরা রেজাল্ট কত পাচ্ছি? ১০০। এখন এই ভ্যালুটাকে আমি আরো হাইয়ার করব। এই ভ্যালুটাকে যখন আমি হাইয়ার করে ১ টাকে আমি ২ করলাম, রিপ্লেস করলাম কি দিয়ে? ২ করে হাইয়ার করছি। তখন আমরা রেজাল্ট কত পাচ্ছি? ৫০। দ্যাট মিনস কি? আমার রেজাল্ট আস্তে, আস্তে কি? ডিক্রিজ হচ্ছে না যখন এই ভ্যালুটা আমরা বাড়াচ্ছি। এখন ৩ দিয়ে ভাগ করলাম। তখন কি? আরো কমে কত আসবে? ৩৩.৩ এরকম কিছু একটা। দ্যাট মিনস প্রত্যেক ক্ষেত্রে ভ্যালুটা লোয়ার আসবে যখন আমরা এই ভ্যালুটাকে ডিনোমিনেটরটাকে বাড়াবো। দ্যাট মিনস আমরা হর যত বাড়াবো, আমাদের রেজাল্ট তত বেশি আসবে, মেক্সিমাম আসবে। ঠিক আছে? সরি, হর যত বাড়াবো রেজাল্ট তত মিনিমাম আসবে। ঠিক আছে? আর হর যত কমতে থাকবে তত রেজাল্টটা বাড়তে থাকবে। সেই জিনিসটাই। সো দ্যাট মিনস সেই পারপাসে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে অ্যাবসোলিউট ডেনসিটির যে ভ্যালুটা সেটা অবশ্যই বাল্ক ডেনসিটির তুলনায় কি আসবে? বেশি আসবে। তাই না? কি বেশি আসবে না? জি স্যার। আচ্ছা। সো এতটুকু পর্যন্ত কারো কোথাও কি কোনো সমস্যা আছে? যা টার্ম গুলো পড়ানো হয়েছে? প্রবলেম থাকলে বলেন। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি যে আমাদের অ্যাপারেটাস গুলা নিয়ে। ঠিক আছে? অ্যাপারেটাস গুলা আমরা একটু ভালোভাবে জেনে নেই। সো এখানে হচ্ছে টেম্পিং রড ইউস করা হচ্ছে। টেম্পিং রড এই জিনিসটা আপনারা এর আগেও দেখেছেন। সো টেম্পিং রডে এখানে যেটা করা হচ্ছে, টেম্পিং রডটা এরকম আমাদের এই টেস্টের জন্য দেখা যাবে যে আমরা একটা রড ইউস করব। তো এই রডটা একটা স্ট্রেইট রড হচ্ছে স্টিলের। সেটার হচ্ছে আমাদের যে ডায়ামিটার, সেই ডায়ামিটার হচ্ছে যে ১৬ মিলিমিটার বা 5/8 ইঞ্চি। আর এটার লেংথ আসবে হচ্ছে ৬০০ বা যেটাকে আমরা বলতেছি ২৪ ইঞ্চি। ঠিক আছে? টোটাল লেংথ। এই যে এখানে বলে দেওয়া আছে। আর এই যে আমাদের যেই সাইডটা দিয়ে টেম্পিং করতেছি, দ্যাট মিনস যেই সাইডটা, সে ফর সাপোজ এখানে যদি আমাদের এগ্রিগেট গুলো থাকে, যেই সাইডে এগ্রিগেটের যেই সাইডে এই টেম্পিং রডটার টাচ করতেছে সেই সাইডটা হচ্ছে একটা রাউন্ডেড শেপে থাকবে। ঠিক আছে? আর উপরের শেপটা রাউন্ডেড থাকবে না। মেইনলি নিচের শেপটা রাউন্ডেড থাকবে। ঠিক আছে? আর হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স কি? ব্যালেন্স হচ্ছে ওই যে আমরা যে ওয়েট নিচ্ছি সেই জিনিসটাই হচ্ছে ব্যালেন্স। সো সেই ওয়েটটাকে আমরা কিন্তু রাউন্ডিং এ নিতে হবে। ঠিক আছে? ব্যালেন্সের যে ওয়েটটা সেই ভ্যালুটাকে আমাদের রাউন্ডিং এ নিতে হবে 0.1 পাউন্ড থেকে 0.05 কেজি পর্যন্ত। ঠিক আছে? দ্যাট মিনস আমাদের যদি ভ্যালুটা থাকে সে ফর সাপোজ 10.347। আচ্ছা, আমরা একটু হোল্ড করি। আচ্ছা, আমরা একটু ২ টা মিনিট একটু ব্রেক নিই। ঠিক আছে? ২ মিনিট পরে আমরা আবার শুরু করছি। ঠিক আছে?
জি হ্যালো, স্যার। আমরা একটু 2টা মিনিট একটু পজ করি। আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট। আসলে অফিসিয়ালি একটু কাজ ছিল তো, ভার্সিটি থেকে আর কি ফোন দিয়েছিল, এই জন্য আর কি আমাদের একটু হোল্ড করা লাগছে আর কি। আচ্ছা, সো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে ব্যালেন্স, মানে হচ্ছে আমরা যেখানে হচ্ছে ওয়েট নিব সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এটাকে রাউন্ডিং করতে হবে। সাপোজ আমাদের দেওয়া আছে, আমরা পেয়েছি হচ্ছে 10.347 কেজি, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা 0.05 কেজিতে রাউন্ডিং করতে চাই, তাহলে আমরা কিভাবে করব বলেন তো? কত আসবে ভ্যালুটা? 0.05 কেজিতে রাউন্ডিং করতে যাচ্ছি। কেজির জন্য হচ্ছে আমাদের এই রাউন্ডিংটা ফলো করতে হবে। আর যদি পাউন্ডে নিতে চাই তাহলে 0.1 এ রাউন্ডিং করতে হবে। সো এটাকে আমরা হচ্ছে 0.05 এ রাউন্ডিং কিভাবে করতে পারি? বলেন। স্যার 10.34 আসবে। 10.34 কেন আসবে? এটা কি 0.01 এ রাউন্ডিং করতে বলছে? কি বলছে লাস্টে? 05 আচ্ছা 10.35 স্যার। হ্যাঁ, 10.35। দ্যাট মিনস এমন ভাবে রাউন্ডিং করব যাতে হচ্ছে লাস্ট আমাদের যে ভ্যালু গুলো সেগুলো যাতে হচ্ছে বলা যায় যে 5 এর হচ্ছে মাল্টিপল হয়। ঠিক আছে? দ্যাট মিনস এই যে এখানে বলে দিয়েছে 05, এজন্যই হচ্ছে লাস্টে এরকম ভাবে রাউন্ডিং করা হয়েছে। ঠিক আছে? সো আমাদের যদি আমাদের পাউন্ডে নিতে হয় তখন কি দশমিকের পরে 1 ঘর থাকতে হবে। ঠিক আছে? যদি আমরা এই ভ্যালুটাকে যদি পাউন্ডে থাকে 10.347 পাউন্ড আসে, তাহলে সেটাকে যদি আমি পাউন্ডে রাউন্ডিং করতে চাই তখন পাউন্ডের ভ্যালুটাকে পাউন্ডিং এ কিভাবে রাউন্ডিং করব? তখন কত আসবে বলেন তো? 10 পয়েন্ট 10 পয়েন্ট কত আসবে যদি পাউন্ডে রাউন্ডিং করতে চাই? পাউন্ডের জন্য 10.3। ঠিক আছে? দ্যাট মিনস দশমিকের পরে একটা ঘর থাকবে। আর এখানে 05 এ বলেছে। সো রাউন্ডিংটা কিন্তু খুব সাবধানে করবেন। আপনাদের পরীক্ষাতেও এই রাউন্ডিং নিয়ে দেখা যাচ্ছে যে আসতে পারে। সো তখন দেখা যায় যে আপনারা রাউন্ডিং করেন না, মার্কস তখন ডিডাক্ট হয়। আর স্যার তো আপনাদের বারবারই বলতেছেন রাউন্ডিং এর ব্যাপারটা আপনারা অনেকেই ভুল করতেছেন। স্যার এখানে 10.4 হবে না? আচ্ছা, দেখেন 10.347 আর হচ্ছে 10.347 এর কাছাকাছি কোন ভ্যালুটা আসে বলেন? 0.1 এ যদি রাউন্ডিং করতে চাই। না মানে স্যার 4 এবং 4 এর থেকে বড় হইলে 1 যোগ করতে হয় না দশমিকের পরে? আচ্ছা, এখানে আপনি কি দশমিকের পরে কয় ঘর নিতে বলছেন আমাকে রাউন্ডিং এ? 1 ঘর। 1 ঘর। সো আমি কি এখানে এই দশমিকের পরে জাস্ট এই ঘরটা নিব। তার মানে এই ঘরের পরের ঘরে কি আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। দ্যাট মিনস পরের ঘরটা কত আছে? 4। তার মানে কি 4 কিসের কাছে? 10.3 এর কাছে না? জি স্যার। এজন্যই হচ্ছে 10.3। যদি এখানে থাকতো 6, 7 তাহলে আমরা কততে রাউন্ডিং করতাম বলেন তো? 10.367 যদি আসতো তাহলে আমরা এখানে রাউন্ডিং করে কত আনতাম? বুঝা গেছে এবার? স্যার বুঝি নাই। আচ্ছা, 10.367 এই জিনিসটাকে আমার রাউন্ডিং করতে হবে কত? 0.1 এ। 0.1 এ যদি রাউন্ডিং করতে চাই তাহলে কত আসবে ভ্যালুটা বলেন? স্যার মানে দশমিকের পর 2 ঘরের পর কি আমি মানে 4 থেকে বড় যোগ করব নাকি 1 ঘরের আচ্ছা, পরই মানে যখন ওইভাবে দেখেন কাউন্ট করতেছেন? আমাকে বলতেছে কি দশমিকের পরে কয় ঘর রাখতে? 1 ঘর রাখতে। 1 ঘর রাখতে। তার মানে আমার হচ্ছে 10 ডিজিট পর্যন্ত থাকবে। এখন 10 ডিজিট পর্যন্ত যদি থাকতে হয় তাহলে কত আসবে? এখানে কোন ভ্যালুটা নিলে এই ভ্যালুটা আমার 10 ডিজিটের কাছাকাছি আসে? 10.4 নাকি 10.3? 10.4। 10.4 এজন্য আমাদের 10.4 নিচ্ছি। বুঝা গেছে? মানে স্যার 2টা ডিজিট দিয়ে হচ্ছে গিয়ে আমরা অনুমানটা করব তাই তো? আচ্ছা, আপনি 3টা ডিজিট নিয়ে অনুমান করেন। 3টা ডিজিট নিয়ে যদি অনুমান করেন দেখেন, এটা কি 10.4 এর কাছাকাছি আসবে নাকি 10.3 এর কাছাকাছি আসবে বলেন? স্যার 10.4 এর কাছাকাছি আসবে। তাইলে দ্যাট মিনস যেটার কাছাকাছি যাবে সেটাকে নিবেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো রাউন্ডিং এর বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ারলি করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের হচ্ছে শোভেল। শোভেল বা স্কুপ যেটাকে বলে, আমি মেইনলি হচ্ছে ম্যাক্সিমাম সময় শোভেল ওয়ার্ডটা ইউজ করি। আচ্ছা, শোভেল জিনিসটা কি আসলে বলেন? আপনারা এর আগের টেস্টেও দেখে আসছেন। শোভেল হচ্ছে জিনিসটা আমরা যখন টেস্টটা কন্ডাক্ট করব তখন দেখব জিনিসটা আসলে এরকম একটা জিনিস। এখানে একটা হাতল থাকে।
সো এই যে আমরা যে ম্যাটেরিয়াল গুলা দেই এখানে মানে ক্যারি করে যে আমাদের যে মেজারের ভিতরে ঢালবো সেটা হচ্ছে মেইনলি যেই জিনিসটা দিয়ে সেটা হচ্ছে শোভেল। সেটাকে কি বলতেছি আমরা হচ্ছে শোভেল। এখানে শোভেলও ইউজ করা হচ্ছে। আর এখানে ক্যাপাসিটি অফ মেজার দেওয়া আছে যে বিভিন্ন নমিনাল ম্যাক্সিমাম সাইজ। নমিনাল ম্যাক্সিমাম সাইজ আপনারা মনে হয় জানেন, তাই না? নমিনাল সাইজ, ম্যাক্সিমাম সাইজ কি জিনিস জানি না সবাই? জি স্যার। এগুলো আগেই ডিসকাস করা হয়েছে। সো নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেটের বিভিন্ন সাইজের জন্য এখানে ক্যাপাসিটি কিরকম হয় সেই ভ্যালুটাও দেওয়া আছে। একটা হচ্ছে ইঞ্চির জন্য, আর হচ্ছে মিলিমিটারের জন্য, আর হচ্ছে ক্যাপাসিটি মেজারে দেওয়া হয়েছে ফিট কিউবে আর হচ্ছে মিটার কিউবে। আচ্ছা, একইভাবে হচ্ছে রিকোয়ারমেন্টস ফর মেজার। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে ক্যাপাসিটি অফ মেজার। এখন দেখেন আমরা যে মেজার নিচ্ছি, মেজার বলতে আমরা কি বুঝি বলেন তো? মেজার কোনটা এখানে? মেজার হচ্ছে এই যে এগুলাকে আমরা বলতেছি কি মেজার, একেকটা মেজার। সো আমরা এই মেজার গুলো দিয়ে কিন্তু মেইনলি টেস্টটা কন্ডাক্ট করব। সো এখানে বলা হয়েছে কি মেজারটা যখন সে ফর সাপোজ আমরা এখানে একটা ক্যাপাসিটি ভ্যালু পেয়েছি, এই ক্যাপাসিটি ভ্যালু থেকে দেন আমরা এই 7.2 টেবিলটা ইউজ যদি করি, তাহলে দেখা যাবে যে ক্যাপাসিটি অফ মেজার যদি লেস দেন 0.4 ফিট কিউব আসে, তাহলে দেখা যাচ্ছে কি থিকনেস অফ দ্য মেটাল। এখন এই যেই মেজারটা আমরা ইউজ করতেছি, আমি যদি এখানে একটু ড্র করি মেজারটা, এই মেজারের যে থিকনেস, মেজারে যে স্টিলের যে মেজারটা আমরা এখানে ল্যাবে ইউজ করা হবে, সেই থিকনেস সম্পর্কে আরো একটা ধারণা দিয়েছে। সে ফর সাপোজ আমার এই টোটালটা হচ্ছে 8 ইঞ্চি ধরলাম, ঠিক আছে? এখন এই 8 ইঞ্চির এখানে বলে দিয়েছে কি বটম আমাদের হচ্ছে আপার 1.5 ইঞ্চি অর 38 মিলিমিটার অফ ওয়াল। দ্যাট মিনস এই আপারের যে 38 মিলিমিটার থাকবে সেই ওয়ালের থিকনেস কত ইঞ্চি হবে? সেই ওয়ালের থিকনেস বলে দিয়েছে 0.1 ইঞ্চি। দ্যাট মিনস আপার এতটুকু পর্যন্ত 0.1 ইঞ্চি, আর হচ্ছে রিমাইন্ডার দ্যাট মিনস বাকিটুকুরও থিকনেস 0.1 ইঞ্চি। এখন যখন আমাদের মেজারের ক্যাপাসিটি দেখা যাচ্ছে 0.4 থেকে 1.5 ফিট কিউব ইঞ্চির মধ্যে আসতেছে, তখন আমাদের বলে দিয়েছে কি এই আপার 38 মিলিমিটার বা 1.5 ইঞ্চি, এই যে আপার 1.5 ইঞ্চি দেখা যাচ্ছে যে আমাদের থিকনেস কত ধরা হচ্ছে মেটালের থিকনেস তখন 0.2 ইঞ্চি, আর তখন এই রিমাইন্ডার এই বাকিটুকুর থিকনেস 0.1 ইঞ্চি। এখন বিষয় হচ্ছে যে আমরা যে ল্যাবে যে টেস্ট এই যে মেজার গুলা নিচ্ছি, তাহলে কি এই মেজার গুলো একটা ইউনিফর্মলি আমাদের ল্যাবের যেই মেজার গুলো থাকতেছে সেগুলো একটা ইউনিফর্মলি স্টিলের, কিন্তু আমাদের যখন এখানে ভ্যারিয়েশন আসতেছে মেজারের থিকনেসের আপার 1.5 ইঞ্চি আর রিমাইন্ডারের জন্য যখন দেখতেছি আমাদের মেজারের থিকনেসের ভ্যারিয়েশন আসতেছে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা এই যে আপার 1.5 ইঞ্চি এই এতটুকু অংশ কি করতে পারি? আমরা হচ্ছে রেইনফোর্সিং যে ব্যান্ড আছে সেই রেইনফোর্সিং ব্যান্ড দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটাকে জুড়ে দিব। তার মানে কি রেইনফোর্সিং ব্যান্ড দিয়ে যখন আমরা এই জিনিসটাকে মানে চার সাইড দিয়ে ক্লোজ করে দিব, তখন কি হচ্ছে? তখন কি আপার অংশের কি আমার থিকনেসটা বেড়ে যাচ্ছে না? সো সেই জিনিসটা এখানে তখন মেইনটেইন করা যাচ্ছে। বুঝা গেছে বিষয়টা? আপার পোরশনে আমরা থিকনেস কিভাবে বাড়াতে পারি সেইটাই এখানে বলা হইছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে মেজার সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে। মেজার হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল মেটাল, মানে সিলিন্ড্রিক্যাল মেটাল প্রেফারেবলি প্রোভাইডেড বাই দ্য হ্যান্ডেলস। এখানে হ্যান্ডেল গুলো দুইটা ইউজ করা হয়। কেন? এই জিনিসটা আমরা একটু পরে দেখবো যে হ্যান্ডেল গুলো কেন ইউজ করা হয়। আর হচ্ছে ইট শ্যাল বি ওয়াটার টাইট এন্ড উইথ দ্য টপ এন্ড বটম ট্রু এন্ড ইভেন সাফিসিয়েন্টলি রিজিড টু রিটেন ইটস ফর্ম আন্ডার রাফ ইউজেস। আচ্ছা, এখন হচ্ছে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্যালিব্রেশন ইকুইপমেন্ট। আচ্ছা, মেজারটা নিয়ে খুব একটা বেশি কিছু বলার নেই, খুব একটা বেশি কিছু বললাম না। আর এখানে এখন আমাদের লাগবে হচ্ছে ক্যালিব্রেশন ইকুইপমেন্ট। ক্যালিব্রেশন টার্মটার সাথে কি আমরা সবাই পরিচিত? ক্যালিব্রেশন। আচ্ছা, ক্যালিব্রেশন টার্মটা আপনারা কি অ্যাসেম্বলি ল্যাব করছেন? জি স্যার, করছি স্যার। আচ্ছা, সলিড মেকানিক্স এর যে সলিড মেকানিক্স এর যে ল্যাব গুলা সেটাতে আপনারা দেখবেন কি যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেই ইনস্ট্রুমেন্ট গুলা দেখা যাচ্ছে কি যখন আমরা একটা সে ফর সাপোজ আমরা হচ্ছে ইউটিএম মেশিন নিচ্ছি, হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, তখন কি আমাদের লোড দেওয়ার আগে সেই ভ্যালু গুলো দেখা যাচ্ছে জিরোতে থাকার কথা, তখন দেখা যাচ্ছে মাঝে মাঝে জিরোতে থাকতেছে না, কিছুটা বেশি থাকতেছে। তখন কি সেই জিনিসটাকে আমাদের হচ্ছে ক্যালিব্রেশন করে সেই জিনিসটাকে এমন ভাবে ক্যালিব্রেট করতে হয় যাতে আমাদের এই ভ্যালুটা জিরো থেকে শুরু হয়। এই জন্যই দেখা যাচ্ছে যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে সেগুলো আমরা ক্যালিব্রেশন করা হচ্ছে, দেখা যাচ্ছে যে ইয়ারলি বেসিসে ক্যালিব্রেশন করা হয়। আবার এমনও কিছু এনভায়রনমেন্ট টেস্ট ল্যাবে এমন কিছু জায়গায় ইকুইপমেন্ট গুলোকে ক্যালিব্রেশন করা হয় মানে রেগুলার বেসিসে। যেমন আপনি একটা টেস্ট কন্ডাক্ট করতেছেন, এই টেস্টের জন্য আপনার
পূর্বে টেস্টটা করার পূর্বে ক্যালিব্রেশন করে দেন তারপর টেস্টটা কন্ডাক্ট করা হচ্ছে। কারণ একেকটা ক্ষেত্রে একেকটা ইউনিটের কিছু ভেরিয়েশন থাকতে পারে। সো ক্যালিব্রেশনটা খুবই ইম্পোর্টেন্ট। যেকোনো টেস্টের জন্য আপনার ফিউচারে যদি পিএইচডি করতে বাহিরে যান তখনও দেখবেন ক্যালিব্রেশন জিনিসটা খুব বেশি ইম্পোর্টেন্ট। আপনি একটা ক্যালিব্রেশন ছাড়া পুরাটা টেস্ট করে ফেললেন, বাট আপনি যেই ডাটাগুলা পাইছেন টেস্ট করে সবগুলা ভুল আসবে। এজন্য ক্যালিব্রেশনটা খুব ভাইটাল একটা ফ্যাক্টর। আচ্ছা, এখন ক্যালিব্রেশনের জন্য আমরা আরো ক্যালিব্রেশন এই টেস্টের জন্য কিভাবে করে আমরা ডিটেইলস আলোচনা করব, প্যানিক হওয়ার কিছু নাই। সো এখানে ক্যালিব্রেশনের জন্য আমরা কি জিনিস ইউজ করতেছি? ক্যালিব্রেশনের জন্য a piece of plate glass, ঠিক আছে? এই প্লেট গ্লাসের কিছু স্পেসিফিকেশন এখানে বলে দেওয়া আছে। সেই প্লেট গ্লাসের স্পেসিফিকেশন কি বলে দিয়েছে? আমাদের প্লেট গ্লাসটা হতে হবে 1/4 ইঞ্চি বা 6 মিলিমিটার থিক, যেটা থিকনেস হবে। আর হচ্ছে আমাদের যে মেজারটা ছিল, এটা ছিল সে ফর সাপোজ আমাদের মেজারটা, তাই না? দেখতে অনেকটা এরকম সিলিন্ড্রিকাল শেপের। সো আমাদের এই যে আমরা যে মেজারটা যে ক্যালিব্রেশন করব সেটা হচ্ছে প্লেট গ্লাস দিয়ে, আর হচ্ছে যে আমাদের যেটা থিকনেস হবে 1/4 ইঞ্চি থিকনেস। আর হচ্ছে এই যে আমাদের যে প্লেট গ্লাসটা উপরে বসাবো সেই প্লেট গ্লাসটার আসলে কতটুকু আসবে? প্লেট গ্লাসটা হবে এই যে এটার যে মেজারের যে ডায়ামিটার, সেই ডায়ামিটার তুলনায় 1 ইঞ্চি, মেজারের ডায়ামিটারের সাথে 1 ইঞ্চি বেশি হবে। দ্যাট মিনস মেজারের ডায়ামিটারের তুলনায় 1 ইঞ্চি বেশি আসবে আমার প্লেট গ্লাসের কি? Than the diameter of the measure to be calibrated. That means আমাদের যে প্লেট গ্লাসটা সেই প্লেট গ্লাসটা আসবে D plus 1 ইঞ্চি। ঠিক আছে? সো এটাই বলা হয়েছে। এরপরে হচ্ছে আমাদের এখানে টেস্ট কন্ডিশন, আগের টেস্টগুলা এই মানে এখানে আগেরগুলোর মতো সেম এখানে হচ্ছে টেস্ট কন্ডিশন, এখানে টেম্পারেচারটা ভাইটাল ফ্যাক্টর। আর হচ্ছে আমরা যে এখানে টেস্টটা কন্ডাক্ট করতেছি সেটা হচ্ছে রুম টেম্পারেচার। আমরা যে ক্যালিব্রেশন করতেছি কি? ওয়াটার নিয়ে, সেটা রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার কত ছিল আমাদের? 23 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আগের টেস্টগুলো তো দেখে আসছি। এখন বিষয় হচ্ছে যে আমরা যে স্যাম্পল নিব, ঠিক আছে? সে ফর সাপোজ আমাদের হচ্ছে এখানে একটা মেজার। সো ধরে নিলাম আমাদের এই মেজারটা পুরোপুরি ফিল আপ করতে আমাদের যে স্যাম্পল লাগবে সেটা হচ্ছে 5 কেজি, ঠিক আছে? সো এখন আমি স্যাম্পল তাহলে কতটুকু নিব? কেউ বলতে পারবেন? আমি কি 5 কেজি স্যাম্পলই নিব? না, আমরা 5 একটু কেজি কম নিব স্যার। একটু কম নিব। কেন কম নিব? স্যার ক্যালকুলেশনে সুবিধা হবে স্যার, বা যদি সমান নেই আচ্ছা, আপনি তাহলে। যদি কম নেন তাহলে কি এটা কি পুরোটা ফিল আপ হবে? না স্যার। মেজারটা তাহলে তো আমাদের পুরো টেস্টটাই তো হচ্ছে না। আমাদের টেস্টের প্রসিডিউর হচ্ছে এই মেজারটা ফিল আপ করতে হবে। জি স্যার। তাহলে কি 5 কেজি থেকে একটু টেম্পারেচার কি বেশি? ফ্যাক্টর করবে স্যার? যে দেখা যাবে স্যার টেম্পারেচারের জন্য স্যার বেশি হইলো বা না, এরকম আপনি এটা কিছু? ভুল বলতেছেন। সেটা হচ্ছে যে আমাদের যখন আমাদের এই মেজারটা দেখতেছি যে আমাদের মেজারটা ফিল আপ করার জন্য যে ম্যাটেরিয়াল দরকার, 5 কেজি ম্যাটেরিয়াল দরকার। সো আমরা সেই ক্ষেত্রে কি করব? আমরা ম্যাটেরিয়াল কিছুটা বেশি নিব। এখন কথা হচ্ছে কতটুকু বেশি নিব? দ্যাট মিনস আমাদের যদি 5 কেজি মেজার ফিল আপ করতে 5 কেজি ম্যাটেরিয়াল লাগে, 5 কেজির তুলনায় কিছুটা বেশি নিব। কিছুটা বেশি কতটুকু? 125 থেকে 200%, ঠিক আছে? তার মানে কি? আমাদের 1.25 থেকে 2, দ্যাট মিনস এই 5 কেজিকে 1.25 থেকে 2 এর মধ্যে যদি যেকোনো ভ্যালু দিয়ে যদি আমরা গুণ করি, সেই যত কেজি পাবো তত কেজি ম্যাটেরিয়াল নিব। কেন আমরা বেশি নিচ্ছি? কেনই আমরা এক্সাক্ট 5 কেজি নিচ্ছি না? কারণ হচ্ছে কি, আমরা যখন টেস্টটা কন্ডাক্ট করব তখন এমনও হতে পারে আমরা যখন টেম্পার করতেছি কিছু ম্যাটেরিয়াল হয়তোবা ভেঙে যেতে পারে। সো আমাদের কিছুটা এজন্য সতর্কতার জন্য মেইনলি হচ্ছে 1.25 থেকে আমরা 2 কেজি মানে 2 দিয়ে ফ্যাক্টর দিয়ে গুণ করে তারপরে বাকি অংশটুকু হচ্ছে আমরা নিচ্ছি। ঠিক আছে? দ্যাট মিনস আমাদের মেজার ফিল আপ করার জন্য যতটুকু লাগবে টোটাল, সেই টোটাল কেজির সাথে আমরা 1.25 থেকে 2 এর মধ্যে যেকোনো একটা ভ্যালু দিয়ে গুণ করে যতটুকু পাবো সেই ততটুকু ম্যাটেরিয়াল নিব এই টেস্ট করার জন্য। ঠিক আছে? আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যে এগ্রিগেট গুলো নিচ্ছি সেই এগ্রিগেট গুলো অবশ্যই কিসে হইতে হবে? ওভেন ড্রাই নাকি স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন? ওভেন ড্রাই কন্ডিশন। ওভেন ড্রাই কন্ডিশন। আচ্ছা, এখন দেখেন আমি একটু আগে আপনাদের একটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে ক্যালিব্রেশন। এখন হচ্ছে আমরা কথা হচ্ছে যে আমি ক্যালিব্রেশনটা কিভাবে করব। ঠিক আছে? সো ক্যালিব্রেশন করার জন্য আমরা ফার্স্টে কি বলা হয়েছে? ফিল দ্য মেজার with water at room temperature and cover with a piece of glass plate in such a way to eliminate the bubbles and excess water. আচ্ছা, আমরা এখানে একটা মেজার নিব। এই মেজারের
মেজারটা পুরোপুরি পানি দিয়ে ভালোভাবে পূর্ণ করব। পূর্ণ করার পরে মেজারের যে টপে সেখানে হচ্ছে আমরা একটা গ্লাস প্লেট বসিয়ে দিব। ঠিক আছে? এটা এমনভাবে বসাবো যাতে করে আমাদের যে বাবল আর এক্সেস ওয়াটারটা যাতে তৈরি না হয় মেজারের ভিতরে। তারপর হচ্ছে ডিটারমাইন দ্য মাস অফ দ্য ওয়াটার ইন দ্য মেজার ইউজিং দ্য ব্যালেন্স। আমরা যে ব্যালেন্স মানে হচ্ছে আমাদের যে ওয়েট মাপার মেশিন সহজ ভাষায় বলতে পারি, সেই ওয়েট মাপার মেশিনটা বা ব্যালেন্সিং দিয়ে আমরা কি করব? এই যে আমাদের হচ্ছে মেজার সহ ওয়াটার সহ যে ওয়েট সেটা পাচ্ছি। দ্যাট মিনস আমরা পাচ্ছি কি? মেজারের ওয়েট প্লাস কিসের ওয়েট? ওয়াটারের ওয়েট, তাই না? মেজারের ওয়েট প্লাস ওয়াটারের ওয়েটটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? সো এখন আমার দরকার কি? আমার দরকার হচ্ছে তারপরে বলেছি কি? তারপরে হচ্ছে ডিটারমাইন দ্য মাস অফ দ্য ওয়াটার ইন দ্য মেজার ইউজিং দ্য ব্যালেন্স। এরপরে হচ্ছে এখন দেখেন, এখন হচ্ছে আমার ডিটারমাইন দ্য মাস অফ দ্য ওয়াটার ইন দ্য মেজার ইউজিং দ্য ব্যালেন্স। কিভাবে আমরা ওয়াটারের মাসটা পেতে পারি? দেখেন আমরা কি মেজারের ওয়েটটা কি আমরা নোন না? দ্যাট মিনস এই দুইটার যদি বিয়োগফল করি তাহলে আমরা পেয়ে যাব মাস অফ দ্য ওয়াটার ইন দ্য মেজার। ঠিক আছে? তারপর হচ্ছে মেজার দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার এন্ড ডিটারমাইন ইটস ডেনসিটি ফ্রম দ্য টেবিল 7.3। আচ্ছা, এই যে ফিগার 7 টেবিল 7.3 আছে, সেই 7.3 থেকে আমরা কি? আমরা যে ওয়াটারটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ইউজ করেছি সেটার জন্য কত ডেনসিটি সেই জিনিসটাও ভ্যালুটাও আমরা পেয়ে যাচ্ছি। তারপরে বলেছে কি? ক্যালকুলেট দ্য ভলিউম। দ্যাট মিনস আমরা সেখান থেকে আমরা ভলিউম ক্যালকুলেট করতে পারতেছি। মেজার্স বাই দ্য ডিভাইডিং দ্য মাস অফ দ্য ওয়াটার। দ্যাট মিনস কি? আমরা এই যে মাসটা পেয়েছি সেই মাস measure by dividing the mass of the water required to fill the measure by its density. That means এই যে মাসটা পেয়েছি, যেই মাসটা এই মেজারটা মানে যে ওয়াটার যে মাসটা পেয়েছি কতটুকু মাস দরকার হচ্ছে এই মেজারটাকে ফিল করার জন্য, সেটাকে আমরা কি দিয়ে ভাগ করতেছি? ওয়াটারের যে ডেনসিটি, এই যে এখান থেকে আমরা কি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটার ইউজ করেছি আর তার ডেনসিটি কত ছিল সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সেই ভ্যালুটা ডেনসিটি ভ্যালু দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব মেজারের ভলিউম। সো এখন এই জন্যই হচ্ছে আমরা মেইনলি ক্যালিব্রেশন করে মেজারের ভলিউমটা, এইটা হচ্ছে একটা প্রসিডিউর যেভাবে আমরা করতে পারি। আরেকটা প্রসিডিউর কি? আরেকটা অল্টারনেট যে প্রসিডিউর বলা হয়েছে সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা ফ্যাক্টর দিয়ে আমাদের মেজারের যে ভলিউমটা আমরা জানি সেই ভলিউমটাকে একটা ফ্যাক্টর দিয়ে হচ্ছে আমরা গুণ করে আমরা সেই ভলিউমটা বের করতে পারি। এখানে হচ্ছে আরেকটা অল্টারনেটিভ বলা হচ্ছে অল্টারনেটলি ক্যালকুলেট দ্য ফ্যাক্টর ফর দ্য মেজার, যেটা F = 1/V। ঠিক আছে? ডিভাইডিং দ্য ডেনসিটি অফ দ্য ওয়াটার বাই দ্য মাস রিকোয়ার্ড টু ফিল দ্য মেজার। দ্যাট মিনস আমরা যদি গুণ করতে চাই, আমরা সে ফর সাপোজ একটা ভ্যালু V জানি, সেই ভ্যালুটাকে আমরা যদি ক্যালিব্রেশন করতে চাই তাহলে either হইতে পারে আমরা এই পুরো প্রসেসটা করে আমরা V এর ভ্যালুটা বের করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি যে আমরা সে ফর সাপোজ ক্যালিব্রেশন করলাম না, আমরা ক্যালকুলেট করি আমরা একটা ভ্যালু পাইলাম V এর ভ্যালু আমরা আগে থেকেই দেওয়া আছে যে আমাদের মেজারের মধ্যে সে ফর সাপোজ লেখা আছে ভ্যালুটা কত, কিন্তু আমরা আর বের করলাম না, ক্যালিব্রেশন করলাম না। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যেই ওয়াটারের যে মাসটা জানি কতটুকু মাস দরকার হবে সেটাকে আমরা কি করব? আমাদের যে ওয়াটারের যে ডেনসিটি সেইটাকে আমরা মাস দিয়ে ভাগ করলেই আমরা কি একটা ফ্যাক্টর পাবো। সেই ফ্যাক্টর দিয়ে যদি গুণ করি তাহলে আমরা সেই জিনিসটা ক্যালিব্রেশন করা হয়ে যাবে। সেটা হচ্ছে একটা অল্টারনেটিভ প্রসিডিউর সেখানে বলে দেওয়া হয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের F এটা কি 1/V বলা যায়। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের মেইনলি ক্যালিব্রেশন। তাহলে আমরা ক্যালিব্রেশন কিভাবে করতেছি? প্রথম হচ্ছে আমরা একটা মেজার নিচ্ছি, মেজারটাকে ফুল হচ্ছে পানি দিয়ে ফিল আপ করতেছি, এটা হচ্ছে একটা ওয়ে। ফিল আপ করে দেন উপরে হচ্ছে একটা গ্লাস দিয়ে ঢেকে দিব, তাই না? যাতে করে ভিতরে কোনো রকমের এয়ার বাবল বা এক্সেস ওয়াটার না থাকতেছে। এরপরে হচ্ছে এই যে পানি সহ মেজারের ওয়েটটা নিব। ভালোভাবে খেয়াল করেন, পানি সহ মেজারের ওয়েটটা নিচ্ছি। আর আমরা কি মেজারের শুধু খালি মেজারের ওয়েটটা আমরা জানি। দ্যাট মিনস এই দুইটার যদি বিয়োগফল করি তাহলে আমরা পেয়ে যাব কি? এই যে মেজারটা ফিল আপ করতে কতটুকু পানি লাগছে সেটার ওয়েট পেয়ে যাব। এখন সেই ভ্যালুটাকে কি আমরা যেই পানি দিয়ে যেই পানিটা ইউজ করেছি মেজারটা ফিল আপ করার জন্য, সেই পানির যে ডেনসিটি বিভিন্ন স্পেসিফিক টেম্পারেচারের জন্য সেই ডেনসিটি দিয়ে যদি ভাগ করি তাহলে কি আমরা পেয়ে যাব মেজারের ভলিউম। এটাই হচ্ছে আমাদের মেইনলি ক্যালিব্রেশন করা। সবাই বুঝতে পারছি? স্যার এখানে রো বাই ডাব্লিউ হবে না? এটা স্যার ওয়াটারের ওয়েটটা হবে না? কি এটা এই স্যার রোটা? এই যে F = রো বাই এখানে M লিখছেন। জি স্যার, এখানে স্যার মানে M এর জায়গায় ডাব্লিউ হবে না? আচ্ছা, হ্যাঁ, এখানেও W, সরি। ঠিক আছে? W ফর ওয়াটারের ওয়েট, ঠিক আছে? আর M হচ্ছে মেজারের ওয়েট, আমি বুঝেছি। এটা আপনার উপর ডিপেন্ড করছে। ভলিউমটা তো স্যার জানি, তো হ্যাঁ? সেই ক্ষেত্রে আমরা আবার কেন ক্যালিব্রেশনে বের করতেছি আমরা সেটা? আচ্ছা,
ক্যালিব্রেশন কেন করতেছেন? দেখেন আমরা জিনিসটা কি, আমরা যে মেজারটা ইউজ করতেছি মেজারের মধ্যে দেওয়াই থাকবে যে এটার কত ভলিউমের, কিন্তু সমস্যা হচ্ছে কি মেজারটা কিসের তৈরি? স্টিলের তৈরি। এটা কিন্তু স্টিল কিন্তু পোরশন হলে কি জানি আমরা, সেটা থিকনেস কি কিছুটা কমে যেতে পারে না? সো ভলিউমের কি কিছুটা ভ্যারিয়েশন হইতে পারে না সেই ক্ষেত্রে? তো এই জন্যই মেইনলি হচ্ছে আমরা ক্যালিব্রেশন করে তারপরও মেক শিওর হচ্ছি যে ঠিক আছে আগের ভলিউম এত দেওয়া ছিল, সো আমাদের কি সেই ভলিউমটাই আমরা পাচ্ছি কিনা। যদি না পাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা এইটার ফ্যাক্টর দিয়ে গুণ করতেছি, অথবা আমরা আলাদাভাবে ক্যালিব্রেশন করে আমরা যে ভলিউমটা পাচ্ছি সেই ভলিউম নিয়ে আমরা কাজ করতে পারবো। বুঝা গেছে কেন ক্যালিব্রেশন করতেছি? কি বুঝা গেছে? কারো কোনো রেসপন্স না থাকলে তো সমস্যা। স্যার স্টিলের ব্যাপারটা স্যার। বুঝি নাই, ওটা একটু আরেকবার বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা ক্যালিব্রেশন কেন করতেছি? এই যে আপনি যে মাত্র বললেন যে ক্যালিব্রেশন কেন করব? আমরা তো মেজারের ভলিউমটা তো আমাদের দেওয়াই থাকবে। হ্যাঁ, মেজারের ভলিউম আপনাদের মেজারের গায়ে ল্যাবের মধ্যে দেওয়াই থাকে। কিন্তু এটা তারপরও আমরা ইয়ারলি বেসিসে ক্যালিব্রেশন করতেছি। কারণ কি? এই যে মেজার গুলা ইউজ করতেছি, মেজার গুলো কিসের তৈরি? স্টিল প্লেটের তৈরি। দেখাচ্ছে কি এখানে যদি কোরোশন হয় কোন রকমের, ঠিক আছে? কোরোশন হলে কি হচ্ছে? প্লেটগুলোর কি হচ্ছে? থিকনেস কমে যাচ্ছে। সো যদি থিকনেস গুলো কমে যায় তখন কি আমাদের ইন্টারনাল যে ভলিউমটা মেজারের ভিতরে, ভলিউমটা কি কিছুটা বেড়ে যাবে না? সো আমরা যে পুরোপুরি ক্যালকুলেট করব, ক্যালকুলেশনে দেখা যাবে যে আমাদের ভ্যালু গুলো ভুল আসতে থাকবে। ঠিক আছে? কারণ কি আমাদের মেজারের গায়ে সে ফর সাপোজ দেওয়া আছে 10 ডেসিমিটার কিউব, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কত আছে? অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে 10.3 ডেসিমিটার কিউব। সো আমাদের কি 0.3 ডেসিমিটার কিউব বেশি আছে না? সো কিন্তু আমরা ইউজ করতেছি 10। এই ভ্যালু ধরে ধরে আমরা ইউনিট ওয়েট আর হচ্ছে ভয়েড বের করতেছি। দ্যাট মিনস আমাদের ইউনিট ওয়েট আর ভয়েডের ভ্যালুটা ডিফারেন্স মানে ভুল আসতেছে। এইজন্যই মেইনলি যাতে ভুল না আসে এইজন্য আমরা ক্যালিব্রেশন করা হয়। বুঝা গেছে? ক্যালিব্রেশনে আপনাদের মাথা ঘামানোর খুব একটা দরকার নেই। এই জিনিসটা একটু জানা দরকার। কারণ হচ্ছে আপনাদের ফিউচারে যখন মানে কোন প্রফেসর আন্ডারে যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন তখন এই জিনিসগুলো খুব দরকার। ঠিক আছে? তখন আপনাকে ধরে ধরে শিখাবেন না। কোন প্রফেসরেরও এত মানে করে নাই যে আপনাকে সময় দিয়ে এই জিনিসগুলো আবার রিক্যাপ করবে। এগুলো এখনই শিখার সময়। ঠিক আছে? তখন গিয়ে জাস্ট ক্যালিব্রেশন করে করে নিজে নিজে কাজ করবেন। আর এই যে ক্যালিব্রেশনটা নিয়ে আপনাদের মাথা আপাতত ঘামানোর দরকার নেই। কারণ হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্ট গুলো এটা হচ্ছে আমরা ইয়ারলি বেসিসে ক্যালিব্রেশন করে রাখি। ঠিক আছে? তো আপনারা যখন টেস্টে ল্যাবের টেস্টটা কন্ডাক্ট করবেন তখন আপনাদের ক্যালিব্রেশনটা নরমালি করা লাগে না। কারণ হচ্ছে আমরা ইয়ারলি বেসিসে এই ক্যালিব্রেশনটা করে দেখি যে ইনস্ট্রুমেন্টের কি অবস্থা। আচ্ছা, এখন হচ্ছে প্রসিডিউর। এখানে হচ্ছে যে আমরা 3 ডিফারেন্ট প্রসিডিউর আমরা হচ্ছে ফলো করতেছি। কয়েকটা প্রসিডিউর ৩ টা মেইনলি হচ্ছে এই ডিটারমাইনিং দ্য ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট বের করার জন্য মেইনলি ৩ টা প্রসিডিউর আছে। একটা হচ্ছে শোভেলিং প্রসিডিউর, একটা হচ্ছে রডিং প্রসিডিউর, আর হচ্ছে জিগিং প্রসিডিউর। এই ৩ টা প্রসিডিউর আমরা আসলে যখন টেস্টটা কন্ডাক্ট করব তখন আমরা দেখতে পারবো। ঠিক আছে? সো আমরা একটু চলে যাচ্ছি আমাদের যে ভিডিওটাতে। সো প্রথমে আমরা দেখব হচ্ছে শোভেলিং প্রসিডিউর বা এন্ড রডিং প্রসিডিউর। এই ২ টা প্রসিডিউর আমরা প্রথমে দেখে নিই। সো আমরা যদি শোভেলিং প্রসিডিউরটা খেয়াল করি, দেখেন এখানে কি অ্যাগ্রিগেট নেওয়া হচ্ছে বলেন তো কেউ? ফাইন নাকি? হ্যাঁ, কোর্স অ্যাগ্রিগেট। তো এটা হচ্ছে আমাদের মেজার। এই মেজারের মধ্যে এই জিনিসটা না, যে জিনিসটা দিয়ে ম্যাটেরিয়াল গুলো উঠাচ্ছে এটাকে আমরা বলতেছি কি শোভেল। ঠিক আছে? এই ইনস্ট্রুমেন্টটার নামই হচ্ছে শোভেল। ওনার হাতে যেটা ছিল। ঠিক আছে? দেখেন আমরা এক্সেস ম্যাটেরিয়াল গুলোকে এখন ফেলে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, কারণ প্রেসার দিলে কি ম্যাটেরিয়াল গুলো কি ভেঙে যেতে পারে ভিতরে। ভেঙে গেলে কি ভয়েড গুলোর কি ডিফারেন্স চলে আসবে না, ভয়েড গুলো কি কিছু অংশ ফিল আপ হয়ে যাবে। সো প্রেসার দেওয়া যাবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই যে আমরা যে এখানে টেস্ট করলাম এখানে কি আমরা কি কোনো টেম্পটিং করেছি কিছু, মানে কি কম্পেকশন করেছি এই রডটা দিয়ে কি, মানে জিনিসটাকে টেম্পট করাটা তো আপনারা বুঝেন। এর আগের মনে হয় কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টও আপনাদের টেম্পটিং জিনিসটা ছিল। তো এখানে কিন্তু কিছুই করা হয়নি। দ্যাট মিনস এই কন্ডিশনটা হচ্ছে লুজ কন্ডিশন। আমরা লুজ কন্ডিশনে টেস্ট করতেছি। সো আমরা এই ভ্যালু পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করি।
এই যে দেখেন এখানে 3 ডেসিমিটার কিউব, ঠিক আছে? এখানে দেওয়াই আছে। এটার ভ্যালু 3 ডেসিমিটার কিউব, ঠিক আছে? আমাদের মেজারটা ভ্যালু হচ্ছে 3 ডেসিমিটার কিউব। এখন ডেসিমিটার কিউবকে যদি আমি মিটার কিউবে নিতে চাই, তাহলে কি করতে পারি বলেন? আমরা জানি কি? স্যার 1000 দিয়ে ভাগ দেব। 1 মিটার সমান 10 ডেসিমিটার। জানি? জানি আমরা? জি স্যার। তাহলে বলা যায় কি? 1 মিটার কিউব সমান 10⁻³ ডেসিমিটার কিউব। বলা যায়? তাহলে যদি বলি যে 1 ডেসিমিটার কিউব সমান কত মিটার কিউব আসবে? এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রাখেন। কারণ হচ্ছে আমাদের যেই ডাটা শিটে হচ্ছে ডেসিমিটারে না, আমাদের যে ভলিউমটা সেটা মিটার কিউবে দেওয়া। তো আমরা এই ভ্যালুটা নিলাম। এখন হচ্ছে আমরা আমাদের সোভিলিং এর, এটা হচ্ছে আমাদের সোভিলিং এর প্রসিডিউর শেষ। এখন হচ্ছে আমরা রডিং এর প্রসিডিউরে যাব। দ্যাট মিনস রডিং আমরা করতেছি হচ্ছে কিসের জন্য মেইনলি? রডিং প্রসিডিউরটা করব মেইনলি হচ্ছে ফাইন এগ্রিগেটের জন্য। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে দেখেন রডিং যখন আমরা এই যে আমাদের যে টেম্পটেশন যেটা বলে টেম্পটিং করব, এই যে রডটা নিয়ে রডটা খেয়াল রাখতে হবে যে আমরা যে রডটা ইউজ করতেছি এই রডটা আমরা হচ্ছে ৩টা লেয়ারে মেইনলি টেম্পটিং করব। ঠিক আছে? ৩টা লেয়ারে মেইনলি ব্লো দিব। সো ৩টা লেয়ার বলতে কি প্রথমে এই যে প্রথমে কিছু ম্যাটেরিয়াল ঢালবো এমন ভাবে জিনিসটাকে ব্লো দিব যাতে না হয় যে যখন আমরা ব্লো দিচ্ছি তখন এই রডটা যাতে আমাদের যে টেম্পটিং যে রডটা থাকবে সেটা যাতে একদম মানে লোয়েস্ট এই মেজারের যে একদম নিচের যে সারফেস সেটা যাতে টাচ না করে এমন ভাবে দিতে হবে। ঠিক আছে? দ্যাট মিনস আমাদের এখানে কিছু অংশ বলতে আপনি বলতে পারেন যে হাফ পোরশন থেকে কিছুটা কম পোরশন ম্যাটেরিয়াল দ্বারা ফিল আপ করে দেন তারপর আমরা টেম্পটিং করতেছি। দেখেন টেম্পটিং কিভাবে করতেছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে এই যে টেম্পটিং করতেছে টেম্পটিংটা কিন্তু ফ্রি ফল। দেখেন প্রত্যেকটা বার দেখেন সে কিন্তু ছেড়ে দিচ্ছে। সে কিন্তু আলাদা কোনো প্রেসার আলাদা কোনো ফোর্স দিচ্ছে না। সে পুরাপুরি জিনিসটাকে ছেড়ে দিচ্ছে। এখন কতটুকু উপরে উঠিয়ে আমি জিনিসটাকে ছেড়ে দিব? এটা হচ্ছে আমি ২ ইঞ্চি পর্যন্ত উপরে উঠাবো, উঠিয়ে জিনিসটাকে আমি ফ্রি ফল হতে দিব। ঠিক আছে? এখন এখন আরেকটা বিষয় হচ্ছে আমি কতবার এই যে আমি যে ব্লো দিলাম কয়বার ব্লো দিলাম? আমি হচ্ছে ইচ লেয়ারে 25 বার করে হচ্ছে ব্লো দিব। দ্যাট মিনস টোটাল আমি এই মেজারের মধ্যে কয়টা ব্লো দিচ্ছি? টোটাল ইচ টাইমে 25 বার করে ৩টা লেয়ারে দিচ্ছি। দ্যাট মিনস টোটাল ৭৫ বার ব্লো দেওয়া হচ্ছে। এই যে দেখেন এগুলো হচ্ছে দেখছেন? সে কিন্তু ছেড়ে দিচ্ছে। ফ্রি ফল হতে দিচ্ছে। কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে না। ফাইনাল লেয়ারে দেওয়া হচ্ছে মানে যেটা হচ্ছে থার্ড লেয়ার 25 বার দেওয়া হচ্ছে ব্লো। এরপরে জিনিসটাকে পুরোপুরি ফিল আপ করে দিব। আচ্ছা, সো আমরা কিন্তু এর আগে দেখেছি কম্প্যাক্টেড কন্ডিশন আর হচ্ছে কি লুজ কন্ডিশন। দ্যাট মিনস আগের যে সোভিলিং প্রসিডিউরটা করেছি সেটা কিসের জন্য করেছিলাম? আমরা লুজ কন্ডিশনে ছিল না? আমরা কি কোনো টেম্পটিং করেছিলাম এই রড দিয়ে বলেন তো? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। সো আগে কি আমরা টেম্পটিং করেছি রড দিয়ে? করি নাই। দ্যাট মিনস আগের কন্ডিশনটা ছিল আমাদের লুজ কন্ডিশন। এখন যে টেম্পটিং করতেছি দ্যাট মিনস কি জিনিসটা কি কম্প্যাকশন হচ্ছে না? সো এটাকে আমরা বলতেছি মেইনলি কম্প্যাক্টিং। ঠিক আছে? সো এটা ২ টা কন্ডিশনের জন্য করা হচ্ছে। একটা লুজ কন্ডিশন আর একটা হচ্ছে টেম্পটিং কন্ডিশন। মানে কি বলে কম্প্যাক্টিং কন্ডিশন। সো এখন হচ্ছে উপরের যে এক্সট্রা ম্যাটেরিয়ালটা থাকবে সেই এক্সট্রা ম্যাটেরিয়ালটা ফেলে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে এটাকে ওয়েট নিব। সিম্পল একদম সিম্পল টেস্ট গুলো। জাস্ট ওয়েট মেজার করব।
আমাদের ওয়েট গুলাকে কিন্তু যদি আমরা কেজি পার মিটার কিউবে নেই তাহলে কিন্তু আমাদের 0.05 এ নিতে হবে, ঠিক আছে, কেজিতে নিলে, আর পাউন্ডে নিলে 0.1 এ। আর হচ্ছে জিগিং প্রসিডিউর, জিগিংটা কি? আচ্ছা, জিগিংটা হচ্ছে এরকম যে আমরা এই যে দুই সাইডে যে হাতলগুলা দেওয়া হয়েছে, এই যে হাতলগুলা দেওয়ার বিষয়টা হচ্ছে এই জিনিসটা ক্যারি করা, আর হচ্ছে এই যে জিগিং প্রসিডিউরটা কন্ডাক্ট করা মেইনলি। ইচ সাইডে হচ্ছে 25 বার করে হচ্ছে আমরা এই সাইড দিয়ে 25 বার উঠিয়ে ছেড়ে দিব কিছুটা, এই সাইড দিয়েও 25 বার করে উঠিয়ে ছেড়ে দিব। দ্যাট মিনস এক একটা লেয়ারের জন্য আমার হচ্ছে 50 বার করে। দ্যাট মিনস আমি যদি 3টা লেয়ারে এই যে কোর্স অ্যাগ্রিগেট গুলো আছে 3টা লেয়ারে দেওয়ার জন্য তাহলে কতবার হচ্ছে টোটাল? 50 50 50, দ্যাট মিনস 150 বার। দেখছেন, একটা হাতলের জন্য 25 বার করে, এই সাইডে হাতলের জন্য 25 বার করে দিচ্ছি। এখানে কোন রকমের এক্সট্রা রড, আচ্ছা এখানে আমরা কেন রড ইউজ করতেছি না বলেন তো? এগুলোকে মানে সেট প্রপারলি প্লেস হওয়ার জন্য আমরা কেন রড ইউজ করতেছি না, রড দিয়ে টেম্পটিং করতেছি না বলেন? স্যার ভেঙে যেতে পারে হ্যাঁ, রড গুলা ভেঙে যেতে পারে, ভেঙে গেলে মানে সরি, আমাদের যে ম্যাটেরিয়াল গুলো থাকবে কোর্স অ্যাগ্রিগেট, সেই কোর্স অ্যাগ্রিগেট গুলো তখন কি ভেঙে যাবে, ভেঙে গেলে কি হবে, আমাদের ভয়েড গুলো কি কমে যাবে না, কিছু কিছু অংশ কি পূরণ করে ফেলবে। সো সেই জিনিসগুলো যাতে না হয় এই জন্য মেইনলি হচ্ছে আমাদের এই এইভাবে এটাকে ইয়া করা হচ্ছে, প্রেস করা হচ্ছে। আচ্ছা, এই জিগিং প্রসিডিউরটা কিন্তু শুধুমাত্র কোর্স অ্যাগ্রিগেটের জন্য করা হচ্ছে, এখানে কিন্তু কোনো ফাইন অ্যাগ্রিগেটের জন্য করা হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যদি এখানে ফাইন অ্যাগ্রিগেট নিয়ে এরকম জিগিং করতে থাকেন তাহলে দেখা যাবে কি অ্যাগ্রিগেট কিছু কি বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্যই ফাইন অ্যাগ্রিগেটের জন্য আমরা জিগিং প্রসিডিউরটা করি না, মেইনলি কোর্স আর অ্যাগ্রিগেটের জন্যই করা হয়। এরপর আবার সেকেন্ড লেয়ারে দিব ম্যাটেরিয়াল ঢেলে, এরপরে আবার সেম প্রসিডিউর কাজ করা হবে। দ্যাট মিন্স একটা হাতলের জন্য 25 বার, দুইটা হাতলের জন্য 50 বার এক লেয়ারে, আর আমাদের 3টা লেয়ারে দিতে হবে। এবার বুঝা গেছে, এখানে যদি আমরা ফাইন অ্যাগ্রিগেট নিই কি হইতো, তাহলে ম্যাক্সিমাম জিনিস কি পড়ে যেত না। এই জন্য মেইনলি জিগিং অ্যাগ্রিগেট, জিগিংটা প্রসিডিউরটা মেইনলি হচ্ছে কোর্স অ্যাগ্রিগেটের জন্য করা হয়। আচ্ছা, এরপরে আর কিছু না, এরপরে জাস্ট এটার ওয়েট নেওয়া হবে, বাকি অংশগুলো একটু ফিল আপ করে এটা জাস্ট ওয়েট নিব, ওয়েট নিয়ে আমরা হচ্ছে মেইনলি মেজারমেন্ট করে ফেলবো। সো এখন কিছুই না, তার মানে আমরা এই জিনিসগুলো প্রসিডিউরগুলো টেস্টগুলো জেনেছি। আর একটা বিষয় রাখতে হবে, আমরা যখন ওয়েটটা নিব তখন অবশ্যই আমরা যে যদি কেজিতে নেই তাহলে 0.05 এ রাউন্ডিং করতে হবে, আর যদি পাউন্ডে নেই তাহলে 0.1 এ রাউন্ডিং করতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন পার্টটা, আমাদের যে ডাটা শিটের ক্যালকুলেশন পার্টটা আমরা একটু ভালোভাবে খেয়াল করব, ঠিক আছে? সো এখানে ফাইন অ্যাগ্রিগেটের জন্য প্রথমে শোভেনিং, কোর্স অ্যাগ্রিগেটের জন্য আমরা শোভেনিং করছি, ফাইন অ্যাগ্রিগেটের জন্য রডিং করতেছি, কোর্স অ্যাগ্রিগেটের জন্য আমরা শুধুমাত্র জিগিং করতেছি, ঠিক আছে? এখন ওয়েট অফ বাকেট, বাকেট বলতে হচ্ছে আমরা মেইনলি মেজারটা বুঝাচ্ছি, মেজারের ওয়েটকে আমরা টি দিয়ে প্রকাশ করতেছি, সেই ওয়েটটা কি আমরা জানি, নোন, এটা হচ্ছে কেজিতে, এই ভ্যালুটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে হচ্ছে ওয়েট অফ বাকেট প্লাস ম্যাটেরিয়াল, আমরা এই যে ম্যাটেরিয়াল গুলো নিচ্ছি, সে ফর সাপোজ শোভেনিং এর জন্য আমরা ম্যাটেরিয়াল সহ ওয়েট, মেজারের যে ওয়েটটা, সেই ওয়েটটাকে আমরা জি দিয়ে প্রকাশ করতেছি। দ্যাট মিন্স আমরা ওই যে মেজার গুলো নিয়েছি ব্যালেন্সিং ট্যাঙ্কে, মানে ব্যালেন্সিং দিয়ে সেই মেজার গুলো এখানে জাস্ট নোট ডাউন করেছি। এরপরে হচ্ছে ভলিউম অফ
বাকেট। আমরা কি বাকেটের ভলিউমটা কি আমরা জানি না? আমাদের মেজারের যে ভলিউম কত ছিল লেখা ওখানে? কারো কোনো রেসপন্স নাই। কি মানে সবাই কি ব্যস্ত নাকি? আমাদের মেজারের যে ভলিউমটা সেটা কি দেওয়া ছিল না? মেজারের গায়ে লেখা ছিল না? তো সেটা জি হচ্ছে 3 স্যার। ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউবকে আমাদের এখানে বলেছে মিটার কিউবে আনতে। সেজন্যই 1000 দিয়ে ভাগ করেছে। আপনাদের কোনো একজন ফ্রেন্ড বলেছিল এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। সেজন্যই হচ্ছে আমি 1000 দিয়ে ভাগ করে এটাকে মিটার কিউবে কনভার্ট করেছি। সো এই ভ্যালুগুলো আমরা হচ্ছে মেইনলি ল্যাবে যদি ডাটা টেবিল ফিল আপ করতাম তাহলে এই টেবিলগুলো এই অংশটুকুই মেইনলি ফিল আপ করতাম। আর এই টেস্টটা কন্ডাক্ট করার জন্য আমাদের হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ওভেন ড্রাই বেসিসে জন্য ফাইন এগ্রিগেটের জন্য লাগবে আর হচ্ছে কোর্স এগ্রিগেটের জন্য। এখন কথা হচ্ছে এই ২ টা ভ্যালু আমরা কিভাবে পাবো? আমরা এর আগে এক্সপেরিমেন্ট 5 আর 6 করেছি। সেইখানে কিন্তু আমরা স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করেছি, তাই না? সো ফাইন এগ্রিগেটের জন্য স্পেসিফিক গ্র্যাভিটি টেস্টের যে ভ্যালুটা সেইখান থেকেই কিন্তু আমরা আর কোর্স এগ্রিগেটের জন্য স্পেসিফিক গ্র্যাভিটি যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা আমরা নিচ্ছি। ঠিক আছে? সো আপনাদের একেকটা গ্রুপ একেকটা পেয়েছেন। তারপরে অসুবিধা নেই। আমি আপনাদের এখানে যে ভ্যালুটা দিয়েছি এই ভ্যালুটা দিয়েই আপনারা কাজ করবেন। সো আপনাদের আগের এক্সপেরিমেন্টে আর যাওয়ার দরকার নেই। ঠিক আছে? সো আমি এখানে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি যেই ওভেন ড্রাই কন্ডিশনের জন্য ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটের জন্য ভ্যালু আপনাদের দিয়ে দিচ্ছি, প্রোভাইড করে দিচ্ছি। আর হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি আপনাদের মনে পড়ে আপনারা সবাই কিন্তু এই জিনিসটাও কিন্তু এক্সপেরিমেন্ট 6 এ মনে হয় ক্যালকুলেট করেছিলেন। 6 এ নাকি 5 এ এরকম কোন একটাতে যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত ছিল? সো অ্যাবজর্পশন ক্যাপাসিটি ফাইন এগ্রিগেটের জন্য একটা বের করেছিলেন, কোর্স এগ্রিগেটের জন্য কিন্তু বের করেছিলেন, তাই না? 1.3 আসছিল এরকম কিছু একটা, তাই না? সো সেই ভ্যালুটাও আপনাদের ওই আগের এক্সপেরিমেন্ট থেকে নেওয়া হইছে। সো আপনাদের আগের এক্সপেরিমেন্টের ইন্ডিভিজুয়াল পারসন আর যাওয়ার দরকার নেই। আমি এখানে যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা নিয়ে কাজ করলেই হবে। সো এরপরে হচ্ছে আমাদেরকে এখন যেই অংশগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ইউনিট ওয়েট। আমাদের ইউনিট ওয়েটটা ফিল আপ করতে হবে। এখন ইউনিট ওয়েটটা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, ইউনিট ওয়েট বের করার জন্য এখানে ২ টা ফর্মুলা দেওয়া আছে। একটা হচ্ছে m = g - t divided by v. g কি ছিল? g বলতে বোঝাচ্ছি মাস অফ দ্য এগ্রিগেট প্লাস মেজার। দ্যাট মিনস এগ্রিগেট সহ মেজারের যে ওয়েট সেই ভ্যালুটা থেকে আমরা বিয়োগ করব কি? মেজারের যে ভ্যালু। এই যে এখানে যেটা t দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। ওয়েট অফ দ্য বাকেট। দ্যাট মিনস এই g থেকে কোনটা? এই g থেকে t বিয়োগ করে আমরা যদি v দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব? ইউনিট ওয়েট, তাই না? এটাকে যদি আপনাদের সে ফর সাপোজ আপনাদের V দেওয়া নাই। ঠিক আছে? সে ফর সাপোজ আপনাদের V এর ভ্যালু দেওয়া নাই। আপনাদের একটা ফ্যাক্টর দিয়ে দেওয়া আছে ক্যালিব্রেশন ফ্যাক্টর। তখন কিভাবে বের করব? তখন হচ্ছে এই যে আমাদের G - T সেটাকে কি করব? আমরা যে ক্যালিব্রেশন ফ্যাক্টর দিয়ে গুণ করলেই আমরা কি পেয়ে যাব? আমাদের ইউনিট ওয়েট অফ এগ্রিগেট পেয়ে যাব। সো তাহলে আমরা এই ইউনিট ওয়েটটা কিভাবে বের করতে পারি? ২ টা ফর্মুলা আছে। একটা হচ্ছে G - T ডিভাইডেড বাই V যখন আমাদের ভলিউম দেওয়া থাকবে এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব কারণ এখানে ভলিউম দেওয়া আছে। আরেকটা কি আপনাদের হয়তোবা পরীক্ষায় আপনাদের ফ্যাক্টর দিয়ে হয়তোবা কোশ্চেন আসতে পারে। তখন কি করব? G - T সেটাকে আমরা কি করব? আমাদের যে ক্যালিব্রেশন ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা ইউনিট ওয়েটের ভ্যালুটা পেয়ে যাব। সো আমাদের ২ টা সূত্র একটু মনে রাখতে হবে। বাট আমরা এইখানে ডাটা শিট ফিল আপ করার জন্য মেইনলি এই সূত্রটাই ইউজ করব। সো এখানে ইউনিট ওয়েটের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে এভারেজ। এভারেজ ইউনিট ওয়েট কিছুই না। এই যে এই ভ্যালুগুলা থাকবে এই ভ্যালুগুলো এভারেজ করে এখানে একটা ভ্যালু বসাবেন। এই ভ্যালুগুলো এভারেজ করে এখানে একটা ভ্যালু বসাবেন। তাহলে এই টেবিল, এই কলাম আর এই কলাম আমরা সবাই পারবো। তাই না? এখন হচ্ছে আমাদের বের করতে হবে এসএসডি কন্ডিশনের জন্য। আমরা এই যে ইউনিট ওয়েট গুলো বের করেছি এগুলো কিসের কন্ডিশনের জন্য? এগুলো ছিল ওভেন ড্রাই। এখন আমাদেরকে লাগবে হচ্ছে এসএসডি কন্ডিশনে। দ্যাট মিনস স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনের জন্য। এখন স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনের জন্য আমরা কিভাবে বের করতে পারি? এখানে বলে দেওয়া আছে দ্যাট মিনস স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনের জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করে খুব ইজিলি বের করতে পারি। সো আমাদের m এর ভ্যালু নোন আর আমাদের এই যে a অ্যাবজর্পশন এর ভ্যালুটাও আমরা নোন। সো এই দুইটা ভ্যালু যদি নোন হয় তাহলে আমরা এই ইকুয়েশন ইউজ করে আমরা কিন্তু স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনের জন্য ইউনিট ওয়েট এর ভ্যালু কত সেটাও আমরা বের করতে পারতেছি। ঠিক আছে? তাহলে কি স্যাচুরেটেড সারফেস কন্ডিশনের জন্য কি বের করতে পারবো না? ফাইন এগ্রিগেটের জন্য a এর ভ্যালু কোনটা ইউজ করব? এটা। কোর্স এগ্রিগেটের জন্য a এর ভ্যালু ইউজ করব কোনটা? এটা, তাই না? পারবো? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে পার্সেন্টেজ অফ ভয়েড। এখন ভয়েড এর পার্সেন্টেজ বের করার জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? পার্সেন্টেজ অফ ভয়েড বের করার জন্য আমরা মেইনলি এই ফর্মুলাটা ইউজ করব।
ঠিক আছে? সো এই ফর্মুলাতে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে এসটা, এই এসটা আসলে কি বোঝাচ্ছে? এসটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা হচ্ছে এসটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে? আর এই ডাব্লিউটা কি বোঝাচ্ছে? ডাব্লিউটা হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার, যে ভ্যালুটা এখানে দিয়ে দেওয়া হয়েছে 998 কেজি পার মিটার কিউব। আমাদের এখানে প্রত্যেকটা ইউনিট ছিল কেজি পার মিটার কিউবে। সো আমার মনে হচ্ছে আপনাদের এই 998 ভ্যালুটা ধরে করলেই হবে। কারণ আপনাদের এখানে যে ভ্যালুগুলো কি কেজি পার মিটার কিউব এই ইউনিটে দেওয়া আছে। সো আমরা 998 ধরে নিব। এই ডাব্লিউ এর মান বসাবো 998। ঠিক আছে? আর আমাদের কি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালুটা কি? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিটা ভ্যালুটা কি? এই যে আমরা জানি না? ফাইন এগ্রিগেটের জন্য এই ভ্যালুটা ইউজ করবেন, কোর্স এগ্রিগেটের জন্য এই ভ্যালুটা ইউজ করবেন। সো কোন এগ্রিগেটের জন্য আপনি পার্সেন্টেজ অফ ভয়েড বের করতেছেন সেই এগ্রিগেটের পার্সপেক্টিভে আমরা এস এর ভ্যালুটা বসাবো, ডাব্লিউ এর ভ্যালুটা বসাবো। আর আমাদের দরকার কি এম। এম হচ্ছে কি আমাদের ইউনিট ওয়েট। ইউনিট ওয়েটের ভ্যালুটা আমরা কিন্তু জানি। এই যে এখান থেকে কিন্তু আমরা ইউনিট ওয়েটের ভ্যালুটা জানি। সো এই ভ্যালুগুলো বসিয়ে দিলে কি আমরা কত পার্সেন্ট ভয়েড আছে সেই ভ্যালুটা পেয়ে যাব। দ্যাট মিন্স এই কলামটাও কিন্তু আমরা বুঝে যাচ্ছি। কারো কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে, আচ্ছা ডেনসিটি অফ ওয়াটারটা আপনারা ধরবেন কত বললাম? 998। 998, ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা আছে? ডাটা শিট কিভাবে ফিল আপ করবো সবাই বুঝতে পারছি? এখানে খেয়াল রাখতে হবে, এখানে যে রাউন্ডিংটা খুব সাবধানে করবেন। ঠিক আছে? আপনাদের যে রাউন্ডিংটা, সেই রাউন্ডিংটা অবশ্যই খেয়াল করে করবেন। 0.05 এ রাউন্ডিং করতে বলছে। ওয়েট অফ দ্য বাকেটটাকে আমাদের মেজার যে ওয়েটটা সেটা 0.05 এ রাউন্ডিং করতে বলছে। ঠিক আছে? সো আমাদের ডাটা শিটের সবগুলো ভ্যালুই আমরা পাচ্ছি। এখানে বলছে ডিটারমাইন দ্য মাস অফ দ্য মেজার প্লাস ইটস কন্টেন্টস এন্ড দ্য মাস অফ দ্য মেজার অ্যালোন এন্ড দ্য রেকর্ড দ্য ভ্যালুস ইন দ্য নিয়ারেস্ট 0.1 পাউন্ড অথবা 0.05 কেজি। আচ্ছা, সো রাউন্ডিং করতে হবে। আর এখানে বলেছে কি রিপোর্ট দ্য রেজাল্টস অফ দ্য ইউনিট ওয়েট ইন দ্য নিয়ারেস্ট 10 কেজি পার মিটার কিউব। দ্যাট মিন্স আমাদের ইউনিট ওয়েটের যে ভ্যালুটা পাবো সেটাকে কিসে আমাদের নিয়ারেস্ট 10 এ আমাদের আনতে হবে। ঠিক আছে? যদি আমরা পাই ইউনিট ওয়েটের ভ্যালু সে ফর সাপোজ 26, তাহলে আমাদের কি নিয়ারেস্ট 10 এ যদি রাউন্ডিং করতে চাই তাহলে কততে রিপোর্ট করব? 30 তে। ঠিক আছে? সেই জিনিসটা একটু খেয়াল রাখবো। আর হচ্ছে আমাদের যে ভয়েড কন্টেন্ট সেটাকে আমাদের নিয়ারেস্ট কততে রাউন্ডিং করতে হবে? নিয়ারেস্ট 1 এ। যদি আমরা ভয়েড পাই 36.5 সেটাকে 56, তাহলে সেটাকে কততে রাউন্ডিং করব? 37। 37, ঠিক আছে? সেরকম ভাবে আমরা রাউন্ডিং করব। ঠিক আছে? আর এখানে আরেকটা যেটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা হচ্ছে দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল টু দ্য অ্যাগ্রিগেটস নট এক্সিডিং 5 ইঞ্চি ইন নমিনাল ম্যাক্সিমাম। দ্যাট মিন্স এইখানে যে আমরা যে টেস্টটা কনভার্ট করলাম এই টেস্টটা মেইনলি হচ্ছে যে অ্যাগ্রিগেট গুলোর জন্য টেস্ট করলাম, সেই অ্যাগ্রিগেট গুলোর নমিনাল ম্যাক্সিমাম সাইজ 5 ইঞ্চি এক্সিড করবে না। এটাই হচ্ছে এই টেস্টটা। তো আমার মনে হয় না কারো কোথাও কোনো সমস্যা আছে। তো আমরা তাহলে কারো যদি সমস্যা থাকে তাহলে আমাকে এখন বলতে পারেন, আমি তাহলে সেই জিনিসটা একটু সর্ট আউট করে দিব। সমস্যা আছে কারো কোথাও কোনো? ডাটা শিটের কোনো ভ্যালু নিয়ে কারো কোথাও কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, সো আমি যাতে আপনাদের এই ল্যাব রিপোর্টে এরকম কোনো সমস্যা না দেখি যে আপনাদের রাউন্ডিং করা হয় নাই। এই নিয়ারেস্ট রাউন্ডিং গুলো যাতে প্রপারলি হয়। আপনাদের স্যারও বারবার বলেছেন এই জিনিসগুলো আপনাদের বারবার ভুল হচ্ছে। এই রাউন্ডিং গুলো যাতে আমি কিন্তু একদম ধরে দেখিয়ে দিয়েছি কোন জায়গাগুলো রাউন্ডিং করতে হবে। সেইগুলো যাতে ফার্দার কোনো ভুল না দেখি।